আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ইব্রাহিম খলিল ভাই। ওনার বাড়ি বরিশাল সিটি কর্পোরেশনের রূপাতলীর 24 নং ওয়ার্ডের চান্দু মার্কেটের শেরে বাংলা সড়কে। উনি বর্তমানে চাকরি সূত্রের কারণে গাজীপুরে রয়েছেন। আর এই ঘটনাটি ওনাকে দিয়েছেন রকি ভাই। রকি ভাই হচ্ছে ওনার অফিসিয়াল কলিগ, ওনারা একই প্রতিষ্ঠানে চাকরি করেন। এই ঘটনাটি মূলত ঘটেছিল রকি ভাইয়ের মামার সাথে। রকি ভাইয়ের মামার নাম আনোয়ার হোসেন। ওনার বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দ উপজেলার 3 নং ফতেজংপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামে। আর ঘটনাটি রকি ভাই যেভাবে উপস্থাপন করেছেন ওনার সামনে, উনি সেভাবেই আমাদেরকে পাঠানোর চেষ্টা করেছেন। তো রকি ভাই যেভাবে বলেছেন সেই অনুযায়ী ঘটনার সময়কাল 2001 সাল। রকি ভাইয়ের মামা বাড়িতে সদস্য সংখ্যা 3 জন। রকি ভাইয়ের নানি, খালামণি এবং তার মামা। বাড়ির পিছনে একটি পুকুর রয়েছে, সেরকম পানি নাই, অনেকটা শুকিয়ে গেছে, ফলে কেউ ব্যবহার করে না ওটা। সেখানে কিছুটা ঝোপঝাড়ও হয়েছে, আর এর পাশেই রয়েছে একটি কবরস্থান। রকি ভাইয়ের মামা ছিলেন বেশ সাহসী এবং শক্তিশালী একজন মানুষ। ওই সময় মানে 2001 সালে ওনার বয়স আনুমানিক 22 কি 23 বছর। ওনার মামা পেশায় ছিলেন একজন কৃষক। ওনার মামার কয়েকটি গরু ছিল। উনি সকালবেলা গরু নিয়ে মাঠে যেতেন, এরপর মাঠের মধ্যে গরুগুলো বেঁধে রাখতেন, তারপর মাঠে কৃষি কাজ করতেন। যখন সূর্যটা মাথার উপরে চলে আসতো তখন কিছু ঘাস কেটে নিতেন রাতের বেলা গরুর খাবারের জন্য। তারপর গরুকে গোসল করিয়ে দিতেন, তারপর গরুকে আবার মাঠের মধ্যে বেঁধে রাখতেন। এরপর ঘাসগুলো গোড় করে আটি বানিয়ে মাথায় করে বাড়িতে এনে গোয়াল ঘরে রেখে দিতেন। সন্ধ্যা গড়ানোর আগে গরু নিয়ে আবার বাড়িতে চলে আসতেন। এটা ছিল তার নিত্য নৈমিত্তিক ঘটনা এবং এভাবে উনি ওনার জীবনযাপন করছিলেন। একদিনকার ঘটনা, সন্ধ্যা হয়ে যায় কিন্তু মামা গরু নিয়ে আর বাড়িতে আসছে না। পরিবারের সদস্যরা কিন্তু চিন্তিত হয়ে পড়ে। এত সময় লাগার তো কথা না, মামা তো সন্ধ্যা হওয়ার আগেই গরু নিয়ে বাড়ি ফেরত আসে। তখন এই রকি ভাইয়ের নানি সিদ্ধান্ত নেন উনি মাঠে যাবেন। হাতে একটি টর্চ লাইট নেন। তখন এই রকি ভাইয়ের খালামণি সাথে যাওয়ার কথা বলেন, কিন্তু রকি ভাইয়ের নানি বলেন যে তুই বাসায় থাক, আমি পাশের বাসার সোহেলকে সঙ্গে নিয়ে যাব। এই সোহেল হচ্ছে এই রকি ভাইয়ের মামার খুব কাছের একজন বন্ধু। সোহেলকেও রকি ভাই মামা বলে ডাকতেন। এরপর এই রকি ভাইয়ের নানি এবং সোহেল মামা আনোয়ার মামাকে খুঁজতে বের হন। মাঠে গিয়ে দেখলেন গরু তো ঠিকই মাঠে বাঁধা, কোনো বাড়ির গরু নাই, শুধু এই আনোয়ার মামার গরুই বাঁধা। কিন্তু আনোয়ার মামা কোথায়? গরুগুলো নানিকে দেখে কিন্তু শব্দ করতে থাকে, কারণ নানিকে গরুগুলো চিনতো। অনেকক্ষণ অন্ধকারের মধ্যে আছে, হঠাৎ করে পরিচিত লোক দেখে গরুগুলো শব্দ করছে। তখন আশেপাশে এই আনোয়ার মামাকে অনেক খোঁজা হলো, কিন্তু আনোয়ার মামার কোনো খবর নাই। তারপর এই সোহেল মামা এবং নানি গরু নিয়ে বাড়িতে চলে আসেন। পরদিন এই রকি ভাইয়ের নানি এবং এই আনোয়ার মামার ঘনিষ্ঠ সকল বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করেন, খোঁজ খবর নেন, কিন্তু সবাই বলেন যে না, এই আনোয়ার মামা ওনাদের কারোর সাথে যাননি, কারোর সাথে দেখাও করেননি। বিশেষ করে যেদিন উনি উধাও হয়ে গেলেন। এরপর এলাকাবাসী কয়েক ভাগে ভাগ হয়ে সারাদিন খুঁজলো, কিন্তু দিন শেষে হতাশা নিয়ে বাড়ি ফিরতে হলো। এরপর দিন আরো লোক সংখ্যা বাড়িয়ে কয়েক ভাগে ভাগ হয়ে এই আনোয়ার মামাকে সবাই খুঁজতে লাগলো, কিন্তু কেউ তার কোনো খোঁজ পেল না। পরের দিনকার ঘটনা, ঠিক 3 দিনের মাথায় সমস্ত শরীর ভেজা, এই ভেজা শরীর নিয়ে আনোয়ার মামা বাড়িতে আসলেন। পাড়া মহল্লার সবাই এই আনোয়ার মামার আগমনের বার্তা পেয়ে সবাই তাকে দেখতে চলে এলো। এরপর আনোয়ার মামা বললেন যে আমি গরু আনতে যাওয়ার পথে হঠাৎ করে আমার খুব ঘুম আসে। নিজের অজান্তেই আমি একটি গাছের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর আমি নিজেকে আবিষ্কার করি বাড়ির পেছনের পুকুরের মধ্যে। এই পুকুরটার কথা কিন্তু আমরা শুরুর দিকে বলেছি।
যে বাড়ির পেছনে পুকুর রয়েছে। তখন এই আনোয়ার মামা বললেন যে আমি সঙ্গে সঙ্গে পুকুর থেকে উঠে বাড়িতে চলে আসি, এর বাইরে আমার আর কিচ্ছু মনে নেই। আনোয়ার মামার এই কথা শুনে পরিবারের সদস্যরা বলে যায়, এই আনোয়ার বলেটা কি, ও কয়েকদিন ধরে নাই, ও ঘুমিয়ে পড়লো, তারপর জ্ঞান ফিরে দেখে বা ঘুম থেকে উঠে দেখে পুকুরের মধ্যে, পুকুর থেকে উঠে বাড়িতে চলে আসলো। এর মাঝে তো কয়েকদিন পেরিয়ে গেছে। বুঝতে পারলো সবাই যে এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। এই কারণে একজন হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করানো হলো। মাসখানেক একদম স্বাভাবিক ছিল। এর মধ্যে একদিন সকালবেলা এই রকি ভাইয়ের নানি এই আনোয়ার মামাকে ঘুম থেকে ওঠানোর জন্য ডাকতে গেলেন। নানি আনোয়ার মামার ঘরে গিয়ে দেখেন যে আনোয়ার মামা বিছানায় নাই। এত সকালবেলা এই আনোয়ার মামা তো ঘুম থেকে ওঠার লোক না, আর যদি উঠেও থাকেন তাহলে গেলটা কোথায়। আবার শুরু হলো চারিদিকে খোঁজাখুঁজি, কোথাও আনোয়ার মামার খোঁজ মিলছে না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু আনোয়ার মামা আর আসে না। বাড়ির সবাই আবার চিন্তা শুরু করলো, কোথায় গেল আনোয়ার। তখন এই রকি ভাইয়ের নানি গিয়ে গ্রামের লোকদেরকে এই বিষয়টা আবার বলেন, এবং উনি বলেন যে ঘরে আমরা দুজন মহিলা মানুষ, ছেলেটা কোথায় গেল বুঝতে পারছি না, ওরে খুঁজতে আপনারা একটু সাহায্য করুন। আমরা এখন কিভাবে খুঁজবো, পুরুষ লোক তো নাই বাসায় এখন। তখন আবারও গ্রামের কিছু লোকজন মিলে আনোয়ার মামাকে খোঁজা শুরু করলো। এভাবে অনেক রাত পর্যন্ত খোঁজা হলো, কিন্তু আনোয়ার মামার কোনো খোঁজ পাওয়া গেল না। পরদিন আবারও সবাই বিভিন্নভাবে খোঁজাখুঁজি করলো, কিন্তু এবারও শুধুই হতাশা। তৃতীয় দিন সকালবেলা আনোয়ার মামা বাড়িতে ফেরেন। কোথায় ছিল, কি খেয়েছে না খেয়েছে আল্লাহ ভালো জানেন। তাকে কোনো কিছু জিজ্ঞেস করলে উনি উত্তর দেন না। আনোয়ার মামার সবচেয়ে কাছের বন্ধু হলো সোহেল। এই সোহেল মামা একদিন আনোয়ার মামাকে খুব ভালোভাবে ধরে। উনি বলেন, এই তুই হুটহাট করে চাস কোথায়, কোথায় গিয়ে থাকিস, সব আমাকে বল। তখন আনোয়ার মামা কথা ঘুরিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেও ব্যর্থ হন। মানে সোহেল মামা এমন ভাবে ধরেছেন তাকে, কোনোভাবেই এভাবে আর উনি মানে কথা ঘোরাতে পারবেন না। পরে আনোয়ার মামা বলেন যে আমি যে কোথায় যাই আমি নিজেও জানি না, একটি মেয়ে এসে আমাকে নিয়ে যায়, মুহূর্তের মধ্যে জায়গার পরিবর্তন ঘটে যায়। মাঝে মাঝে আমি বুঝতে পারি, আবার মাঝে মাঝে আমি বুঝতে পারি না। এর কারণ হলো কিভাবে যেন আমি ঘুমিয়ে যাই বা কেউ আমাকে ঘুম পাড়িয়ে দেয়। যেখানে আমাকে নিয়ে যায় সেখানকার সব কিছু অপরিচিত। একটি মেয়ে আমার সাথে দেখা দেয়, আমার সব ধরনের খোঁজ খবর রাখে। এদিকে আনোয়ার মামার এই সমস্ত কথা সোহেল মামা কোনোভাবেই বিশ্বাস করেন না। এক পর্যায়ে সোহেল মামা বলেন, তুই যদি বাস্তবে আমাকে দেখাতে পারিস তাহলে বিশ্বাস তো করবই, এবং বাজারের সবাইকে আমি মিষ্টি খাওয়াবো। তখন আনোয়ার মামা বলে যে ঠিক আছে যা, আমি তোকে দেখাবো। তখন আনোয়ার মামার বন্ধু সোহেল মামাকে একটা নির্দিষ্ট কোনো রাত্রে দেখা করতে বলে, এবং নির্দিষ্ট একটা সময় বলে দেন যে এই সময় দেখা করতে হবে। তো যে কথা সেই কাজ, সোহেল মামা কথা মতো আনোয়ার মামার দরজায় হাজির। আনোয়ার মামা তার বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ির পেছনের বাগানের পুকুরের কাছে নিয়ে গেলেন। এই পুকুরের কথা কিন্তু আমরা এর আগেও বলেছি লিসেনার্স। ওনারা যখন পুকুরের কাছে দাঁড়ালেন তখন পুকুরের মধ্যে সুন্দর একটি রাস্তা হয়ে গেল। এই রাস্তার শেষ মাথায় একটি মেয়ে হাত দিয়ে ইশারা করে আনোয়ার মামাকে ডাকলো। এই কাণ্ড দেখে সোহেল মামা তো প্রচন্ড ভয় পান এবং সাথে সাথে উনি সেন্সলেস হয়ে যান। তখন আনোয়ার মামা ওই মেয়ের ডাকে সাড়া না দিয়ে দ্রুত সোহেল মামাকে কোনো মতে কোলে তুলে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে চলে আসেন। পরদিন সোহেল মামার প্রচন্ড জ্বর, যদিও বা এই জ্বর বেশি দিন স্থায়ী ছিল না, ভালো হয়ে গিয়েছিলেন। মূলত জ্বর চলে যাওয়ার পর ওই রাত্রে উনি কি দেখেছিলেন এটা বিস্তারিতভাবে সবাইকে অবহিত করেন। তখন কয়েকজন ময়মুরব্বী এই রকি ভাইয়ের নানিকে বলেন যে আনোয়ারের সাথে এর আগে অস্বাভাবিক ঘটনা ঘটেছে, ভালো কোনো ওঝা কবিরাজ দেখাও। এর মধ্যে একদিন আনোয়ার মামা পুকুরে গোসল করতে গেলেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায়, আনোয়ার মামা আর বাড়িতে ফেরত আসেন না। পরিবারের সদস্যরা আবার দুশ্চিন্তা করা শুরু করেন, চারদিকে খোঁজাখুঁজি,
এক পর্যায়ে স্থানীয় লোকজন পুকুরে নেমে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করেন, কিন্তু সবাই ব্যর্থ হন। সিদ্ধান্ত হয় পুকুরে নেমে যেহেতু আনোয়ার উধাও হয়ে গেছে, পুকুরের পানি সেচ দিয়ে একদম সরিয়ে ফেলতে হবে, দেখতে হবে আনোয়ার কোথায় গেল। এরপরে পানি সরানোর মেশিন লাগানো হয়। পুকুরের সব পানি সরিয়ে আনোয়ার মামাকে আর পাওয়া গেল না। তখন কেউ কেউ ধারণা করেন এসব অস্বাভাবিক লক্ষণ। তখন গ্রামের ময়মুরব্বীরা বলেন, আমরা তো আগেই বলেছিলাম তোমাদেরকে যে ভালো কাউকে দেখাও, এখন এই ধরনের সমস্যা কতদিন চলবে? আর যদি ফেরত না আসে তখন কি হবে? একদিন, 2 দিন, 1 সপ্তাহ চলে যায়। আর এই 1 সপ্তাহের মাথায় আনোয়ার মামা ভেজা শরীরে বাড়িতে আসেন। মনে হচ্ছিল এখনই উনি গোসল করে আসলেন, কিন্তু মাঝখানে কেটে গেছে কিন্তু 1 সপ্তাহ। তখন পরিবারের সদস্যরা অবাক হয়ে তাকে দেখছে। রকি ভাইয়ের নানি তো দৌড়ে গিয়ে আনোয়ার মামাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। গ্রামের লোকজনও ভিড় করা শুরু করে বাড়িতে। তখন প্রথমবারের মতো আনোয়ার মামা সবাইকে সবকিছু খুলে বলেন। আনোয়ার মামা বলেন, আমাকে একটি জিন পছন্দ করে, সে মাঝে মাঝে আমাকে নিয়ে যায়, তার সাথে আমি এতদিন ছিলাম। একদিন জিনটি আমাকে নিয়ে ভ্রমণে বের হয়। পথের মধ্যে অচেনা একটি জায়গা থেকে ফেরার পথে একজন সাধু বেশে কাউকে দেখতে পাই। তার মুখে দাড়ি, লম্বা পাঞ্জাবি, সুন্দর ও অপরূপ চেহারা, মাথায় টুপি নেই, বাবরি চুল রয়েছে। এই সাধু উনি একটি গাছের নিচে বসা ছিলেন। হয়তো উনি দরবেশ টাইপের কেউ হবেন, আল্লাহর একজন প্রিয় পাত্র। ওই সাধু আমাকে তার দিকে ইশারা করেন। তখন আমি ওই জিনটিকে অনুরোধ করে একটু দাঁড়াতে বলি। এরপর আমি ওই সাধুর কাছে গেলাম। তখন সাধু আমাকে বললেন, হে আদম সন্তান, তুমি কি কারণে এই জিনের সাথে রয়েছো? তুমি কি ইচ্ছা করছো যে তার সাথে একসাথে থাকবে? তুমি কি জানো এর তাৎপর্য কি, এর গুরুত্ব কি, এর পরিণাম কি? তোমার মঙ্গলের জন্য এই পথ থেকে তুমি সরে যাও, তাহলে তোমারও মঙ্গল, তোমার পরিবারের মঙ্গল, আর এই জিন মেয়েটারও মঙ্গল। তখন নাকি আনোয়ার বাবা বলেন যে আমার ইচ্ছাতে কিছু হচ্ছে না, আমি কোথায় যাব? এখানকার তো আমি কিছুই চিনি না, আর আমি চাইলেও তো একা একা বাড়িতে ফিরতে পারবো না। তখন ওই সাধু বলেন, আমি সব জানি। এরপর সাধু ওনাকে নাকি একটি তাবিজ দেন এবং বলেন, এই তাবিজ জাতীয় জিনিসটা স্থায়ীভাবে তোমার ডান হাত ছিদ্র করে ঢুকে নিবা এবং সেলাই করে নিবা, যাতে এটি আর কখনোই বের না করা যায়। আস্তে আস্তে এটি তোমার শরীরের সাথে মিশে যাবে। আর এই জিনিসটি যতক্ষণ তোমার শরীরে ঢোকানো না হবে ততক্ষণ পর্যন্ত এর কার্যকারিতাও শুরু হবে না। এটা তুমি নাও, চুপচাপ তার সাথে চলে যাও, সে এখন কিছুই বুঝতে পারবে না। এই কথাগুলো আনোয়ার মামা সকলকে বলেন এবং ওই জিনিসটাও কিন্তু আনোয়ার মামার সাথে করে নিয়ে এসেছিলেন। এরপর এই রকি ভাইয়ের নানি একজন চিকিৎসক ডেকে ওই সাধুর কথা অনুযায়ী আনোয়ার মামার ডান হাতের একটা জায়গায় ওই জিনিসটি ঢুকিয়ে দিয়ে সেলাই করে দেন। ওই জিনিসটি যে তার শরীরে ঢোকানো হলো, ওই জায়গাটা যে ফুলে থাকবে বা অস্বাভাবিকতা যে থাকবে এমন কিছুই কিন্তু ছিল না। অদ্ভুত এক ব্যাপার। এরপর থেকে ওই জিনটি এই আনোয়ার মামার নাকি কাছে আসতে পারতো না, কিন্তু দূর থেকে ডাকতো আর বলতো, আনোয়ার, তুমি ওই জিনিসটা তোমার শরীর থেকে ফেলে দাও, আমার কাছে আসো। মাঝে মাঝে স্বপ্নের মধ্যে আসতো। ওই জিনের অনেক কষ্টের কথা বলতো। এই আনোয়ার মামাকে নাকি অনেকভাবে বোঝানোর চেষ্টা করতো। মাঝে সবকিছু ঠিকঠাক খুব সুন্দরভাবে কাটলো বেশ কিছু বছর। এদিকে এই রকি ভাইয়ের খালামণির বিয়ে হয়ে গেল, এদিকে ঘরের মধ্যে নানি একা। আনোয়ার মামাকেও বিয়ে করিয়ে দেওয়া হয়। দেখতে দেখতে আনোয়ার মামার 2টি কন্যা সন্তান হলো। তারাও আস্তে আস্তে বড় হতে লাগলো। এখন পরিবারের সদস্য বাড়ল, মোট 5 জন, একটা সুখী পরিবার। এর বহুদিন পর শুরু হয় কিছু সমস্যা। এই যে রকি ভাই, ওনারা 2 ভাই, উনি ছোট আর ওনার আপন বড় ভাইয়া রয়েছে। তো ওনার আপন বড় ভাইয়া মামা বাড়ি বেড়াতে যান। এক রাতে হঠাৎ করে ওনার মামার ঘুম ভেঙে যায়। ঘুমটা ভাঙে অদ্ভুত এক শিশু বাচ্চার কান্নার আওয়াজ শুনে। এই আওয়াজ যত সময় যাচ্ছে তত তীব্র হচ্ছে। আনোয়ার মামা প্রথমে কিছু বুঝতে পারেননি,
উনি ভেবেছেন আওয়াজটা হয়তো বা অন্য কোথা থেকে আসছে, বা কোথা থেকে আসে এটা তো বুঝতে পারছেন না উনি। এটা ভেবে উনি ঘরের লাইট জ্বালালেন। লাইট জ্বালানোর পর আর কোনো আওয়াজ নাই। তারপর আনোয়ার মামা কোনো কিছু না ভেবে ঘুমিয়ে পড়েন। পরদিন রাতে আবারও ওনার ঘুম ভেঙে যায়। এবারও ঠিক একই রকম একটি শিশুর কান্না মাখা সুরে, কিন্তু এবার শুধু আনোয়ার বাবার ঘুম ভাঙেনি, আনোয়ার বাবার স্ত্রী মানে মামিরও ঘুম ভেঙে যায়। দুজন ঘুম থেকে উঠে একসঙ্গে এই কান্নার আওয়াজ শুনতে পান। যত সময় যাচ্ছে ততই আওয়াজটা তীব্র হচ্ছে, মনে হচ্ছে কান ফেটে রক্ত বের হয়ে যাবে। মনে হচ্ছিল এই আওয়াজে এলাকাবাসীর ঘুম হারাম হয়ে যাচ্ছে। তখন মামি বলেন, এই দেখো তো এত রাত্রে কোন বাড়ির বাচ্চা আমাদের এখানে এসে কান্না করছে। কিন্তু সত্যি বলতে এই মামা এবং মামির মধ্যে অজানা কোনো কিছুর একটা ভয় কাজ করছিল, যেটা ওনারা কাউকে বলছিলেন না। তখন আনোয়ার মামা ঘরের লাইট জ্বালিয়ে দরজাটা খোলেন। দরজাটা খোলার সাথে সাথে শব্দটা বন্ধ হয়ে গেল। এরপর তারা দুজন ভাবলেন যে পাশের বাড়ির তো কোনো বাচ্চা নাই, তাহলে কান্না করে কি, আর আমাদের বাড়ির পাশেই বা কেন। যাই হোক, ওই রাত্রে আর কিছু না ভেবে আনোয়ার মামা এবং মামি ঘুমিয়ে যান। পরদিন মামি আশেপাশে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু প্রতিবেশীর সবাই তারা বললেন যে না তো, এত রাত্রে আমাদের বাড়ির কোনো বাচ্চা তো কান্নাকাটি করেনি। আর বাচ্চা তো অধিকাংশ বাড়িতে ছিলও না, মানে অত ছোট বাচ্চা। ওনারা তো কান্নার আওয়াজ শুনে বুঝতে পেরেছিলেন যে এই বাচ্চার বয়স কত হতে পারে, কিন্তু ওই টাইপের বাচ্চা তাদের একদম আশেপাশের যে বাড়িগুলো রয়েছে সেখানে ছিল না, ছিল দূরে ছিল, সেখানেও খোঁজ খবর নিয়েছিলেন, কিন্তু তাদের কোনো বাচ্চা এত রাত্রে কান্নাকাটি করেনি। এই সমস্ত তথ্য শুনে আনোয়ার মামা এবং মামি ওনারা খুবই হতভম্ব হয়ে যান, এবং আরো ভয়ানক কিছু কি ঘটবে এই বিষয় চিন্তা করে বেশ আতকে ওঠেন ওনারা। ওই রাত্রে আবারও একই আওয়াজ, একটি শিশু বাচ্চার কান্নার আওয়াজ। মামা মামি শব্দ পেয়ে ওনাদের দুজনের ঘুম ভেঙে গেল। এবার আর মামা ঘরের লাইট জ্বালালেন না। উনি বুদ্ধি করে খুব কৌশলে এই কান্না করা বাচ্চাটিকে হাতে নাতে ধরার সিদ্ধান্ত নেন। তখন মামি অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে এত রাত্রে এসব করা ঠিক হবে না, যদি কোনো বিপদ আসে। কিন্তু মামা তখন খুব রাগে ক্ষোভে চলছিলেন। মামা বললেন, কে এরকম করে সেটা জানতে হবে, এর জ্বালায় ঠিক মতো ঘুমাতে পারি না কয়েক রাত। আসলে এই আনোয়ার মামা সারাদিন কাজকর্ম খাটাখাটুনি করে শরীরটা খুব ক্লান্ত হয়ে পড়ে। রাত্রে যখন ক্লান্ত শরীরে ওনার চোখ লেগে আসে ঘুমে, তখন এই কান্নাকাটির আওয়াজ শুনলে কার ভালো লাগবে। মা কি করেন, রাগের মাথায় ঘরের দরজা খুলে বাইরে বের হয়ে আসেন, কিন্তু কিছুই দেখতে পান না। কিন্তু অন্য যে কয়েকদিন, যেমন লাইট জ্বালানোর পর দরজা খোলার পর কান্নার আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল, এবার তা হচ্ছে না, কান্নার আওয়াজ কিন্তু আসছে। একটু খোঁজাখুঁজি করার পর উনি ঘরের মধ্যে আসেন। তখন আনোয়ার মামা স্পষ্ট বুঝতে পারেন এই কান্নার আওয়াজ ঘরের মধ্যে থেকেই এবার আসছে, এবার আর বাইরে থেকে নয়। তখন মামা বোঝার চেষ্টা করেন যে কোন জায়গা থেকে শব্দটা আসছে। এরপর দেখা গেল এই যে রকি ভাইয়ের যে বড় ভাই, উনি যে ঘরে ছিলেন, ওই ঘর থেকে এই ভয়ঙ্কর আওয়াজ আসছে। তখন আনোয়ার মামা আর মামি চুপি চুপি এই রকি ভাইয়ের বড় ভাইয়া যে রুমে ছিলেন সেই রুমে ঢুকলেন। যখন ঢুকেছেন তখন এই রকি ভাইয়ের বড় ভাই উনি বসে আছেন এবং মামা মামির দিকে তাকান। চোখগুলো এত বড় করে নাকি তাকিয়েছিল যে মনে হচ্ছিল এই রকি ভাইয়ের বড় ভাইয়ের চোখগুলো বেরিয়ে আসবে। আর ঠিক তখনই এই রকি ভাইয়ের বড় ভাই জোরে জোরে হাসতে শুরু করে, প্রচন্ড জোরে জোরে হাসতে থাকে, খুব ভয়ঙ্কর হাসি ছিল। আর এই রকি ভাইয়ের বড় ভাইয়ার হাতে একটি দুধের শিশু, এই শিশুটি কান্না করছে। তখন আনোয়ার মামা এবং মামি বিষয়টি বুঝতে পারে, কিন্তু আনোয়ার মামা এতটা ভয় পেয়েছে যে ওনার হাত পা থরথর করে কাঁপছে। তবুও আনোয়ার মামা এই রকি ভাইয়ের বড় ভাইয়াকে ধরার জন্য একটু সামনে পা বাড়ায়। তখনই রকি ভাইয়ের বড় ভাই দাঁড়িয়ে পাগলের মতো আচরণ শুরু করে। এই দৃশ্য দেখার পর আনোয়ার মামা আর সামনে
কদম রাখার সাহস করলেন না, এক পাও আগে বাড়লেন না। কিন্তু রকি ভাইয়ের বড় ভাইয়াকে কোনো রকমে দমানো যাচ্ছিল না। হঠাৎ করে রকি ভাইয়ের বড় ভাই বলে ওঠে অদ্ভুত এক কণ্ঠে, আনোয়ার, তোর সন্তানকে নিবি না? এই নে তোর সন্তান। এই যে মামি দাঁড়িয়ে আছে, মামি এই কথার এই ভয়ঙ্কর পাগলামি দেখে প্রচন্ড জোরে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে এখানে পড়ে যান। আর ওই সময়ে এই রকি ভাইয়ের বড় ভাইও সেন্সলেস হয়ে পড়ে যান। এদিকে মামির চিৎকার শুনে রকি ভাইয়ের নানি এবং মামাতো বোন দৌড়ে আসে। তারা এসে দেখে যে মামি সেন্সলেস হয়ে পড়ে আছেন মাটিতে। তখন এই আনোয়ার মামা উনি বলে ওঠেন, মানে ওই সময় ওনার যে মেয়ে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন এই ওনার মেয়েকে বলে ওঠে যে কথা বাড়াস না, আগে তোর মাকে নিয়ে ঘরে যা। তখন এই আনোয়ার মামা ভাইয়ার কাছে আসেন, মানে বড় ভাইয়ের কাছে আসেন, দোয়া দরুদ করে ফু দেন, পানি ছিটা দেন, এরপর জ্ঞান ফেরে। কিন্তু এই রকি ভাইয়ের বড় ভাইয়া সেভাবে কিছুই বলতে পারেনি। সে বলে যে কই, আমি তো কিছু জানি না, কি হয়েছে কিছুই তো মনে নাই আমার। যাই হোক, পরদিন এই আনোয়ার মামা ভাইয়াকে বলল, এখানে থাকলে তো সমস্যা হবে, দ্রুত বাড়ি যা। এরপর একদিন মামা বাড়িতে, মানে রকি ভাইয়ের মামা বাড়িতে ওনার খালামণি বেড়াতে আসেন। বলে রাখা ভালো, বাড়ির মধ্যে একটি বড়ই গাছ ছিল। বড়ই গাছটা এমন ভাবে ছিল যে চাইলে খুব সহজেই জেগে উঠতে পারে। তখন আবার পাকা বড়ই গাছে ছিল, মানে বড়ই যখন পাকে এই সিজনটা ছিল। তো খালামণি বড়ই পাড়ার জন্য গাছে উঠে গেলেন। আর এই খালামণি ছোটবেলা থেকে এই বড়ই গাছটিতে বহুবার উঠেছেন, ফলে খালামণির অভ্যাস আছে এই গাছে উঠতে। সত্যি কথা বলতে গ্রামের মেয়েরা কিন্তু টুকিটাকি এরকম ছোটখাটো গাছে কিন্তু উঠতেই পারে, যেমন পেয়ারা গাছ, তারপরে এরকম বড়ই গাছ, ছোট ছোট আম গাছ, এরকম আর কি। যাই হোক, রকি ভাইয়ের খালামণি গাছে উঠলেন। হঠাৎ করে একটা মহিলা গাছের উপরে এসেই খালামণিকে বলে, এই বাচ্চা নিবি না? নে বাচ্চা কোলে নে। এই দৃশ্য দেখে খালামণি জোরে চিৎকার দিয়ে গাছ থেকে নিচে পড়ে যান। প্রচন্ড আঘাত পেয়েছিলেন মেরুদণ্ডে, পায়ে, কোমরে। দীর্ঘদিন কিন্তু খালামণি অসুস্থ ছিলেন, আস্তে আস্তে উনি সুস্থ হয়েছেন আল্লাহর রহমতে। তো খালামণির চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা বেরিয়ে আসেন। সবাই এসে দেখেন যে খালামণি বাড়ির উঠোনে পড়ে আছেন আর কান্না করছেন প্রচন্ড ব্যথায়। উঠানে এইভাবে পড়ে আছেন। সবাই দেখে অবাক হয়ে যান যে এই গাছে সে তো অনেকবার উঠেছে, কি হলো হঠাৎ করে, তাই এই অবস্থা কেন? তখন ওই অবস্থাতেই খালামণি বিষয়টি সকলকে অবগত করেন যে উনি গাছে ওঠার পর হঠাৎ করে গাছের উপর একজন মহিলাকে এই অবস্থায় দেখেছেন এবং তাকে এইটা বলেছে। তখন সকলেই ভয়ে চুপ হয়ে পড়ে, সবাই বিষয়টি বুঝতে পারে, সবাই খুব ভয় পায়। এর কয়েকদিন পর থেকে প্রায় প্রতিদিনই এই আনোয়ার মামা স্বপ্নের মধ্যে ওই মহিলাকে দেখত। ওই মহিলা জিনটি এসে বলতো, আনোয়ার, তোরা মানুষরা এত স্বার্থপর, আমাকে রেখে তুই বিয়ে করে নিলি, এটা তুই কিভাবে পারলি? আমি তোকে পছন্দ করি, ভালোবাসি, কিন্তু তোর ইচ্ছাই তো আমরা বিয়ে করেছি, আমি তো তোকে বিয়ে তো জোর করি নাই, তোর ইচ্ছায় বিয়ে হলো। তাহলে এখন বল, আমি কোন দোষটা করলাম? তোর সন্তানকে নিয়ে আসছি, কোলে নিবি না? তোর হাতের ভিতর যে জিনিসটা আছে ওটা ফেলে দিয়ে আমার কাছে চলে আয়, আমার কথা শোন। শুধু দুনিয়ার কথা চিন্তা করবি, আমার বাচ্চাটার কথা একবারও চিন্তা করবি না? আচ্ছা বলতো, এই নিষ্পাপ বাচ্চাটির বাবার ভালোবাসা কি কখনোই পাবে না? সে কি বাবার ভালোবাসা পাওয়ার দাবিদার নয়? একজন মা বোঝে সন্তানের কষ্ট, আর আমি তোকে বলে দিয়ে গেলাম তোর হাতের ভিতরে থাকা ওই জিনিসটা খুলে ফেলে দিস। এই একই ধরনের স্বপ্ন আনোয়ার মামা প্রতিদিন দেখত, কিন্তু আনোয়ার মামা এগুলো আমলে নিত না। কিন্তু এরপর আনোয়ার মামার স্ত্রী, মানে রকি ভাইয়ের মামিও প্রতিদিন স্বপ্নে ওই মহিলাকে দেখা শুরু করে। মহিলার স্বপ্নের মধ্যে এসে বলতো, ছেড়ে দে রে, ছেড়ে দে, আমার সন্তানকে এতিম করিস না। মামি স্বপ্নের বিষয়টি আনোয়ার মামাকে জানান, কিন্তু মামা বিষয়টি আমলে নেন না। মা বলতে, আরে স্বপ্ন তো স্বপ্নই। এর ঠিক এক সপ্তাহ পর এই আনোয়ার মামার দুইটা মেয়ে ছিল। বড়জনের নাম হচ্ছে সুরভি। একদিন সকালবেলা, তবে 10টা 11টা বাজে, তখন
এই রকি ভাইয়ের নানি সুরভিকে ঘরে ডাকতে চান, কারণ অনেকক্ষণ হয়ে গেল সে ঘর থেকে বের হচ্ছে না। রকি ভাইয়ের নানি গিয়ে দেখেন যে সুরভির দেহটা ঘরের সিলিং এর সাথে ঝুলছে, নিজের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সে মারা গেছে। নানি বৃদ্ধা মানুষ কি করবেন বুঝতে পারছিলেন, শুধু একটি চিৎকার দিয়ে ওইখানেই সেন্সলেস হয়ে যান। এরপর পরিবারের সদস্যরা আসেন, কিন্তু আসলে সুরভি আরো অনেকক্ষণ আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে গেছেন। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন, সারা বাড়িতে কান্নাকাটির রোল পড়ে যায়। গ্রামের লোকজন আসা শুরু করে, বাড়িতে শোকের ছায়া নেমে আসে। কেউই এই অকাল মৃত্যু মেনে নিতে পারেনি, কারণ সুরভি খুবই একজন ভদ্র মেয়ে ছিল, কারোর সাথে কোনো শত্রুতা ছিল না, কোনো ঝগড়া ছিল না, আর আত্মহত্যা করার মতো কোনো ধরনের কোনো বিষয় তার মধ্যে কাজ করেনি, না ঝগড়াঝাটি না অন্য কোনো সমস্যা, কিচ্ছু ছিল না। তাহলে কেন সে আত্মহত্যা করলো? মেয়েটি তো রাতের বেলা খাবার খেলো, একদম স্বাভাবিক, কোনো সমস্যা নাই, কিন্তু কেন হঠাৎ করে মারা গেল? তার এই অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছে না, আর মেনে নেওয়ার কথাও নয়। সুরভি মারা যাওয়ার 3 থেকে 4 ঘন্টার মধ্যেই জানাজা এবং দাফন কাজ সম্পন্ন করা হয়। আত্মীয় স্বজনরা মৃত্যুর খবর পেয়েছিল, আর এত তাড়াহুড়া করার উদ্দেশ্যও ছিল, অনেকে আত্মীয় স্বজনরা এসে তার শেষ দেখাটা দেখতে পারেনি, কারণ দেরি করলে বিভিন্ন ধরনের আইনি জটিলতা রয়েছে, বিভিন্ন ধরনের বিষয় জিজ্ঞাসাবাদ করবে, অনেকে হেনস্থার শিকার হবে, আবার এই লাশ কাটাছেঁড়া করবে। আর পরিবারের সদস্যরা এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আগাতে চাচ্ছিলেন না, কারণ তাদের কোনো শত্রু ছিল না। আর সুরভির মৃত্যুটা যে অস্বাভাবিক ছিল, কোনো মানুষের দ্বারা এটি হয়নি, এটাও পরিবারের সদস্যরা যেহেতু বুঝতে পেরেছেন, এই জন্য এই বিষয়ে তাদের কোনো অভিযোগও ছিল না। এই কারণে মূলত তাড়াহুড়া করে দাফন করা হয়েছিল। আর প্রত্যন্ত গ্রামে ছিল তো, এই বিষয়গুলো নিয়ে ওইভাবে কেউ মাথাও ঘামায়নি। কিন্তু সুরভির মা এবং বৃদ্ধা নানি সবসময় কান্না করত। এই রকি ভাইয়ের নানি মাসের পর মাস অঝরে কান্না করেন এবং বলেন, আমার নাতনি কই রে, আমার নাতনি কই, একটু সময়ের জন্য ময়নাটারে আমার কাছে এনে দে, আমি প্রাণ ভরে ওকে একটু আদর করব, আমার কলিজাকে একটু এনে দে। গ্রামের অনেকেই এই রকি ভাইয়ের এই নানির কান্না দেখে অনেক কান্নাকাটি করত, কারণ রকি ভাইয়ের নানির এই আকুতি দেখে কেউ চোখের পানি ধরে রাখতে পারতো না। কিন্তু বাস্তবতা হলো যে চলে যায়, সে কখনোই ফেরত আসে না। এটা কি আত্মহত্যা নাকি অস্বাভাবিক মৃত্যু? আত্মহত্যা একটা অস্বাভাবিক মৃত্যু, কিন্তু সুরভি কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না। কেন সে এমন করলো, কি কারণে করলো, এগুলো প্রশ্নই রয়ে যায়, যার উত্তর আজও পাওয়া যায়নি। সুরভির এত সুন্দর আচার ব্যবহার ছিল যে সকলেই মুগ্ধ হয়ে যেত, আর সে নানির খুব ভক্ত ছিল, কিন্তু কিছুই বলে যেতে পারেনি কি হয়েছিল তার সাথে। এই আনোয়ার মামা এবং মামি এই বিষয়টি বুঝতে পেরেছিলেন কি হয়েছিল তার মেয়ের সাথে। তবে সুরভির মৃত্যুর পর কখনোই ওই জিন মহিলার আবির্ভাব ঘটেনি। মামি বা আনোয়ার মামা কেউই ওই জিন মহিলাকে স্বপ্নে দেখেনি, কখনোই আর তার উপস্থিতি টের পায়নি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। হাসিমপুর গ্রামে নাকি এই ঘটনার সাক্ষী এখনো অনেকে আছেন। আনোয়ার মামাও জীবিত আছেন, মামি জীবিত আছেন, তাদের আর এক মেয়ে সেও ভালো আছে। এভাবেই এই ঘটনাটির পরিসমাপ্তি ঘটে। অনেকটা একটা আনসলভড একটি ঘটনা, কারণ এখানে হুজুররা এসে যে বিষয়টির সমাধান করবেন বা নির্দিষ্ট প্রক্রিয়ার সমস্যার সমাধান করা হয়ে যায়, এমন কোনো বিষয় এখানে ঘটেনি। সমাধান ছাড়াই একটি বিষয় দীর্ঘ সময় ধরে চলতে থাকে। তবে যখন ওই জিন মহিলাটি এসে বারবার বিভিন্ন সমস্যার সৃষ্টি করেছিল, তখন কোনো সমস্যার সমাধানের জন্য কোনো ভালো কারো কাছে যাওয়া উচিত ছিল। মূলত ওই মহিলাটি এই আনোয়ার মামার একটি সন্তানকে, আমার ধারণা হত্যা করে সে প্রতিশোধ নিয়েছে, এবং প্রতিশোধ নেয়ার পর তার যেহেতু একটি সন্তান হয়েছিল, এই কারণে আনোয়ার মামার একটি সন্তানকে সে নিয়ে গেল, মানে হত্যা করলো।
এটি হওয়ার সম্ভাবনা খুব বেশি। ধন্যবাদ ইব্রাহিম খলিল ভাই, চমৎকার একটি ঘটনা আপনি আমাদেরকে দিলেন। আশা করছি লিসেনারদের কাছে ওই ঘটনাটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম নাসির ভাই। আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন নড়াইল জেলা থেকে সাকিব ভাইয়া। এই সাকিব ভাইয়ার আপুর সাথে ঘটে যাওয়া ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটি একটি অ্যাম্বুলেন্স কেন্দ্রিক ঘটনা। সো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 16 বছর আগে। এই ঘটনাটি প্রত্যক্ষ সাক্ষী হচ্ছেন এই সাকিব ভাইয়ের বাবা। তিনি সে সময় অ্যাম্বুলেন্স চালক ছিলেন। তিনি মোটামুটি সে সময় 8-9 বছর এই অ্যাম্বুলেন্স আর কি চালাচ্ছেন এতদিন যাবৎ। কিন্তু এতদিন যাবৎ যে অ্যাম্বুলেন্স চালক অ্যাম্বুলেন্স চালাচ্ছিল, তিনার সাথে প্যারানর্মাল কিছু ঘটনা ঘটতো। কিন্তু একদিন হঠাৎ করে একটা বিশাল বড় একটা প্রাণ ঘটনা ঘটে যায়। সো ছোটোখাটোগুলো সেগুলো উনি মেনে নিতেন, কিন্তু সেদিনের ঘটনাটি তিনি মেনে নিতে পারে নাই। সো সেই ঘটনাটি আমি সরাসরি চলে যাচ্ছি। সেদিনের রাতটা ছিল খুবই নিস্তব্ধ এবং আর সেই গরমকালের সময় আর কি ঘটনাটি। সেই এত গরমে সবাই কারেন্ট না থাকলে তো একটা অবস্থা সে সময় খুবই খারাপ। কারেন্ট ছিল না, দরকার বাসায় কারেন্ট ছিল না, এরকম করে তিনি মানে সে সময় খুবই গরম ছিল শরীরে। মানে একজন হঠাৎ উঠতে চাইতো না, গরমের দিন যা হয়। মানে প্রত্যেকটা মানুষের কিন্তু গরমের দিন শরীর একদম হালকা হয়ে যায় এবং ঘুমালে ঘুম একদম চলে আসে দ্রুত। সো তিনি দিনের বেলা কয়েকটা রোগীকে আর কি অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে আসে। কয়েকটা সেদিন নাকি 5টা রোগীকে আর কি হসপিটালে নিয়ে আসে দিনের বেলা। তো সেদিন দিনটা ওইভাবে চলে যায়। তিনি ভাবছিল যে আর কোনো হয়তো গাড়ি চলা লাগবে না, তো এই জন্য তিনি আর কি ঘুমাইছে। 8টা বেজে গেছে, সে সময় ঘুমাইছে, খাওয়া দাওয়া করে ঘুমাইছে। ঘুমানোর পর তিনি যখন রাত প্রায় একটা বেজে গেছে, সে সময় তিনার ফোনে আর কি কল আসছে যে অ্যাম্বুলেন্স, একটি দ্রুত অ্যাম্বুলেন্স লাগবে এবং একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে একটি মেয়ে আর কি মারা গেছে। এই মেয়েটাকে দ্রুত ওই জায়গা থেকে হসপিটালে নিয়ে আসতে হবে। হসপিটালে বলতে হসপিটালের মর্গে, কারণ মেয়েটার কোনো মানে আত্মীয় স্বজন এবং কোনো খোঁজ পাওয়া যাইতো না। কারণ সে সময় ওই মেয়েটার খোঁজ পাওয়াটা খুবই মুশকিল ছিল। তো ওই মেয়েটার খোঁজটা পায় 3 দিন পর, যে এর বাসা এখানে নড়াইল জেলা থেকে মানে একটু বাইরে আর কি। তো যখন খোঁজ পায়, তার আগে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এই সাকিব ভাইয়ের বাবা রকিব সাহেব, তিনি গাড়ি নিয়ে সেদিন রাত 1টার সময় বাহির হলেন। তিনার যে হেল্পার ছিল তিনি তো ঘুমাইছে, তিনা ফোন দিচ্ছে, তিনি মানে পাশে আর কি ওর বাসা, সেও আর কি ফোন ধরতেছে না। মানে তিনার নাইট ডিউটি ছিল না, তারপর অ্যাম্বুলেন্স না থাকার কারণে তিনাকে ফোন দেওয়া হয় এবং তাকে দ্রুত আসার কথা বলা হয়। তিনি যখন আসে ওইখানে মানে অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত ওইখানে চলে যায় হসপিটালের ঠিকানা নেওয়ার পর সেখানে যায়। সেই লাশটাকে নিতে যাইতে প্রায় মোটামুটি 10 কিলোর মতো যাওয়া লাগতো। এই 10 কিলো রাস্তা প্রচুর পরিমাণে জোরে উনি আর কি গেছে। মানে লাশ যেহেতু রাত 1টা বেজে গেছে, কেউ এখানে থাকবে না, কারণ যেহেতু কারো কিছু হয় না সেহেতু কেউ থাকতেই যাবে না, এটা স্বাভাবিক ব্যাপার। তো দ্রুত এখানে পৌঁছায়, কয়েক ঘন্টার মধ্যে আর কি ওইখানে পৌঁছায়। সেখানে যে লাশটাকে দেখতে পায়, যে এই লাশটি এত বিস্তৃতভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যা বলার বাইরে।
তিনি বলতেছিল যে আমি যতদিন লাশ এবং রোগী উপাইছি, আমার এই 8 বছরের অভিজ্ঞতায় এরকম লাশ আমি কখনো দেখিনি। কারণ হচ্ছে এই লাশটির একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে এর ব্লিডিং খুবই পরিমাণে হচ্ছে এবং একে আগেই হত্যা করা হয়, তারপরে একে অ্যাক্সিডেন্ট করে আর কি মারা হয়েছে। তিনি আর কি দেখে এভাবে কথাগুলো বললেন। এটা পুলিশ কেস হতে পারে। তো যখন এরকম করে বলল, তো ওনাকে লাশটাকে তুলে দিল কয়েকজন মিলে। ওইখানে দোকানপাটে যেরকম লোক ছিল, মানে একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মেয়েটাকে ফালাই দিয়ে রেখে গেছে, এরকম একটা পরিস্থিতি। তো যখন ওই মেয়েটাকে ওইখানে তুলে অ্যাম্বুলেন্সে তোলার পরে তিনি যখন নিয়ে আসতেছেন, তো হঠাৎ করে রাস্তায় ফ্রিজের অ্যাম্বুলেন্স, তো হঠাৎ করে রাস্তায় অ্যাম্বুলেন্সটি বন্ধ হয়ে যায়। তো ভালো অ্যাম্বুলেন্স হঠাৎ করে যখন বন্ধ হয়ে গেছে, তিনি ভাবতেছিল যে হয়তো কোনো গাড়ির সমস্যা হলো। তিনি আর কি গাড়িটা চেক করতেছে, কোনো সমস্যা নাই। তো উনি আবার পিছনের দিকে আসে চাকাগুলো চেক করতেছে, কোনো সমস্যা নেই। যেহেতু কোনো সমস্যা নেই, তিনি আবার গাড়িতে উঠে স্টার্ট দিলেন। গাড়িটা স্টার্টও নিছে, নেওয়ার পর মানে গিয়ার দিছে, গাড়িটা মানে আগাচ্ছে না। তো উনি মানে অস্থির হয়ে গেলেন যে আমি করতেছি, গাড়িটা আগাচ্ছে না কেন। মানে একটা স্বাভাবিক মানুষের মনে পড়তেই পারে যে হঠাৎ এরকম গাড়ি আসতেছে, মানে আগাচ্ছে না কেন। একটা মানুষের থাকতে পারে এরকম চিন্তাধারা। তো যখন গাড়িটা আগাচ্ছে না, তখন উনি ভাবলেন যে হয়তো গাড়ির পেছনে কেউ চাকাতে কোনো জাম পড়ছে, এরকম হতে পারে। তো গাড়ির পিছনে যখন আসছে, গাড়ির পিছনে এসে দেখেছে কোনো জাম কিছুই নাই। তো যখন জাম কিছুই নাই, তখন ওই সাকিব ভাইয়ের বাবা অবাক হয়ে গেলেন যে গাড়ি আগাচ্ছে না কেন। লাস্ট তিনি আবার ভাবলেন যে হয়তো লাশটা এরকম ভাবে মারা গেছে, কোনো প্যারানর্মাল কিছু হতে পারে আর কি। তিনার সাথে এরকম ঘটনা এর আগেও ঘটছে আর কি। তো যখন এরকম হলো, তিনি অ্যাম্বুলেন্সের দরজা খুলে আর কি লাশটাকে চেক দিচ্ছেন। লাশটা উনি যখন চেক দিতে গেছে, যে দেখে যে লাশটা ওইখানে নাই। তিনার আর কি মাথা একদম আগুনের মতো গরম হয়ে গেছে, কারণ তিনি ভাবতেই পারে নাই যে লাশ কোনো বন্দি গাড়ির থেকে বাহির হবে। তো তিনি ভাবলেন যে আমি তো এর আগেও কখনো লাশ বাহির করি নাই বা কোথাও ফালাইও নাই, লাশটা গেল কোথায়। তিনার তো শরীর ঘামা শুরু হয়ে গেল যে লাশের জবাবটা কি দেব। তো তিনি হঠাৎ করে তার ছাদের উপরে নজর গেল যে তার অ্যাম্বুলেন্সের ছাদের উপরে লাশটা পড়ে আছে। এটা দেখে তার গা একদম ঘেমে অবস্থা খুবই খারাপ হয়। হঠাৎ করে এত উপরে লাশটা যাবে কিভাবে এবং কে লাশটাকে ওইখানে নিয়ে গেল, মানে তার অবস্থাটা ভাবতেছেন যে পরিস্থিতিতে কিভাবে একটা মানুষ পড়তে পারে। তো উনি আবার কি করলেন, ওই লাশটাকে কোনোভাবে ওইখান থেকে শেষে আর কি নামাইছে, কোনোভাবে কষ্টে, অনেক কষ্টে, কয়েক মিনিট চেষ্টার পরে লাশটাকে কোনোভাবে সূক্ষ্মভাবে আর কি নামাইছে। নামানোর পর লাশটাকে আবার অ্যাম্বুলেন্সে রাখছে। রাখার পর দরজাটা ভালোভাবে লাগাইছে। লাগানোর পর তিনি গাড়িটা স্টার্ট দিয়েছে সুরা পড়ে, যে আল্লাহ দোয়া করলেন যে আল্লাহ তাআলা আমাকে যত সুস্থভাবে অ্যাম্বুলেন্সটি হসপিটালে নিয়ে যেতে পারে। কারণ একটা লাশ যখন হঠাৎ করে যে জায়গা থেকে উপরে চলে যাবে, তখন একটা খারাপ এবং ভয়ের ব্যাপার। মানে আমার সাথে ঘটলেও আমি এরকম ভয় পাওয়ারই কথা, আমি ওখানে গাড়ি চালাইতাম না, এরকম একটা পরিস্থিতি। তো যেহেতু উনি অ্যাম্বুলেন্স চালাইতেন, তিনার আর কি ওরকম সমস্যা হলো না। তিনি গাড়িটা রওনা দিলেন ওইদিকে। যখন গাড়িটা হসপিটালে গেল, যাওয়ার পর পুলিশ কেস হওয়ার পর ওই লাশটাকে মর্গে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর পোস্টমর্টম রিপোর্ট আসলো যে ওই মেয়েটাকে 5টি ছেলে মেয়ে ধর্ষণ করে হত্যা করে তাকে আর কি বাজের নিচে ফালাই দিয়ে গেছে।
কথাটা শুনে ওই অ্যাম্বুলেন্স চালক ভয় একদম খুবই অবস্থা খারাপ, যে একটা মানুষ কীভাবে এরকম বিরুদ্ধে মানুষকে মারতে পারে। তো এরকম করে যখন গেল, তিনি বাসায় গেছেন যখন রাত, তখন 5টার মতো বেজে গেছে, উনি বাসায় গেছেন। তো সেদিন যেহেতু সকালে হয়েছে, উনি নামাজ কালাম পরে আর কি বাসায় চলে গেছেন। যাওয়ার পর হঠাৎ পরের দিন আবার রাত্রিকালীন সময় উনি হসপিটালে বলে আসছে যে আমি আজকে রাত্রে কোনো ডিউটি করবো না এবং আমাকে ফোনও দিয়ে। তো উনি রাত যখন 12টা বেজে গেছে, তিনি ঘুম আসতেছে না, হঠাৎ করে ঘুম আসছে। আবার 1টার দিকে ওনার ঘুমটা ভেঙে যায়, তিনি বাইরে হয়ে একটু হাঁটাচলা করতেছে। তো যখন হাঁটাচলা করতেছে, যে লাশটাকে উনি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে গতকাল, সেই লাশটাকে উনি তার বাড়ির সামনে দেখতে পাচ্ছেন। এটা দেখে উনি তো ভয়ে একদম কম্পমান, যে আমি লাশটাকে হসপিটালে রেখে আসলাম এবং মর্গে এটাকে পোস্টমর্টম করা হয়েছে, রিপোর্ট বাইর হয়েছে, আর এই লাশটি কিভাবে আমার এই বাসায় আসে। তো যখন এভাবে কথা বলার পর তিনি তিনি তো কোনোভাবে বিশ্বাস করতে পারতেছে না যে লাশটা কিভাবে এখানে আসলো। ভয়ে তার অবস্থা খুবই খারাপ। তিনি এক দৌড় দিয়ে যে বাসায় ঢোকে এবং রুমে দরজা দেয়, যে এরকম পরিস্থিতি আমার সাথে কেন হবে। এই সাথে সাথে হসপিটালের ফোন দেয় এবং বলে যে লাশটা কি ওইখানে আছে, এবং তারপর শিওর হয় যে লাশটা ওইখানে আছে। তিনি ভাবতেছিল যে হয়তো কোনো খারাপ কিছু হতে যাচ্ছে। তিনি পরের দিন সকালেই তিনি কবিরাজের কাছে যায় এবং কবিরাজ বলে যে আপনি যে লাশটাকে নিয়ে আসছেন, এই লাশটা একটি জিনকে ভর করে, লাশ মানুষটিকে জিনের সাথে আর কি এনার খুবই একটা ভালো সম্পর্ক ছিল, এবং এই লাশটাকে যে হত্যা করছে, যতদিন পর্যন্ত এই ছেলেপাশটাকে শাস্তি দেবে না এই জিন, ততদিন আর কি শান্তি পাবে না। তো যখন কয়েক মাস চলে যাওয়ার পর সেদিন উনি কবিরাজের কাছ থেকে কয়েকটা তাবিজ নিয়ে আসে, এবং তাবিজ নেওয়ার পর তার সাথে কয়েকদিন এরকম ঘটনা। তো পরে একদিন হঠাৎ করে জানতে পারে যে এক জায়গায় 5টি ছেলে মরে পড়ে আছে। কেউ জানে না যে এই পাঁচটির কোনো খবরও জানে না এবং কেউ জানে না। তিনাকে ফোন দেওয়া হয় এবং এই ব্যাপারে বলা হয়। তিনি বলে যে আমি তো পাবো না, আমি অসুস্থ। উনি ভালো, তারপরে বলছে যে এরকম। তো উনি ভাবছে যে হয়তো ওই জিনটা যে বলছিল আমি ওদেরকে শাস্তি দেব, এই শাস্তিটা হয়তো দিছে এদের। তো যখন এরকম করে শাস্তি দেওয়ার পর ওই আঙ্কেলের আর কোনো সমস্যা হয়নি, সাকিবের বাবার। তো এরপরে কয়েক মাস পর উনি অ্যাম্বুলেন্স চালা বাদ দিয়ে দেয় এবং তিনি একটা কাপড়ের দোকান দেয় এবং ওই দোকানে আর কি তাদের সংসার চলে যায়। তো এটাই ছিল ঘটনা রাসেল ভাই। আর সাকিব ভাইয়ের বাবা এখন সুস্থ, কোনো সমস্যা নাই। এটাই ছিল ঘটনা। আমি আরেকবার বলতে হবে আপনার নামটা। আমার নাম প্রীতি, আমি এ লেভেলস করছি মেপল লিফ থেকে। আচ্ছা, আমি রুমন, আমি বিবে করছি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। ওকে। সো আপনারা দুজনেই একদম সংসার শুরু করার পর থেকেই নাকি আগে থেকে এরকম ধরনের ঝামেলা চলছিল আপনাদের মধ্যে? না, আমাদের মধ্যে এরকম আগে ছিল না। আমি তো এগুলোতে খুব একটা বিশ্বাসীও ছিলাম না, বাট লাস্ট 1 ইয়ার ধরে মোটামুটি এখন বেশ ভালো নিজের এক্সপিরিয়েন্স যখন হলো, তখন থেকে এখন বিশ্বাস হয় হ্যাঁ আছে। আচ্ছা, আপনার কথাটা শুনি একটু, তাহলে আপনি কি বলবেন? আমাদের যে বাসাটা, সেখানে আমরা প্রায় 7 থেকে 8 বছর ধরে আছি। তো বিয়ের আগে এরকম কোনো কিছু আমি এক্সপিরিয়েন্স করিনি। তো বিয়ের পর থেকে মূলত এগুলো বেশি শুরু হয়েছে, ও আর আমি দুজন একসাথে এক্সপিরিয়েন্স করছি। আচ্ছা, কি ছিল সেই ঘটনাগুলো, আমরা শুনি একটু। ফার্স্ট যে ঘটনাটা ঘটে সেটা প্রায় 1 থেকে 1.5 বছর আগে। সেটা শুরু হয় যে আমরা দুজন বাসা থেকে একটু বাইরে গেছিলাম। সেদিন সকালবেলা বের হয়েছিলাম আমরা, তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তো অলওয়েজ আমাদের যে আলমারিটা আছে ওটার উপর একটা কোরআন শরীফ থাকে, প্রায় সময় সেটা পড়া হয়। কিন্তু সেদিন আমরা যখন সন্ধ্যার সময় বাসায় আসি, তো সাডেনলি খেয়াল করলাম যে কোরআন শরীফটা উপরে নেই। তো বাসার সবাইকে জিজ্ঞাসা করা হলো, তো বাসায় তো আর কেউ আসা যাওয়া করে নেই। সেদিন আম্মু আব্বু সবাইকে জিজ্ঞেস করলাম, তারা বললো না, ওখান থেকে কোরআন শরীফ নেয়নি। তো এটা অনেক চিন্তা ভাবনা করলাম, বাট বাসার কোথাও কোরআন শরীফ খুঁজে পেলাম না।
তো একটা চোরও যদি চুরি করে তো সে তো কোরআন শিপ চুরি করবে না, অনেক এক্সপেন্সিভ জিনিস ছিল সেগুলো নিতে পারতো। তো এই জিনিসটা ফার্স্ট খটকা লাগে। এরপর থেকে শুরু হয় রাত 1টা 2টা 1:30টা, হঠাৎ করে দেখা যায় জানালার বাইরে থেকে গরম একটা হাওয়া আসতেছে আর তার সাথে খুব বিচ্ছিরি একটা স্মেল, খুবই বিচ্ছিরি। স্মেলটা কিরকম আপনারা একটু এক্সপ্লেন করেন আমাকে, যে এটা কেমন ধরনের? এক্সপ্লেন কি বলবো, মানে এরকম স্মেল। মানে আশেপাশে কোনো ড্রেন বা এরকম কোনো কিছু আছে? সেটা যদি হয়তো আশেপাশে কোনো ড্রেনও নাই, আর যদি ইন কেস এরকমও হয় যে কোনো দূরের কোনো ড্রেন থেকে সেই স্মেলটা আসতেছে, সেটাও পসিবল না, কারণ এটা আসতেছে একটা গরম হাওয়া আসে ফার্স্টে, খুবই গরম আর খুব অদ্ভুত একটা ফিলিংস হয়, আর সাথে সাথে স্মেলটা একসাথে আসে। তো আর ওখানে এটাকে আপনারা দুজনে এক্সপেরিয়েন্স করছেন না আপনি একা এক্সপেরিয়েন্স? না, এটা আমরা দুজনে একসাথে। আচ্ছা, আপনি তাহলে একটু শুনি আপনার কাছ থেকে কি ঘটনাটা। জি, এটা হচ্ছে ও প্রায়শই আমাকে বলতো এটা নিয়ে। তো তখন আমার এগুলোর প্রতি খুব সিরিয়াসলি আমি এগুলো বিশ্বাসই করতাম না। তো আমি যখন বলতো তখন বলতাম ধরো ও তো এমনিতেই নর্মালি বেশি ভয় পায়, সো আমি সবসময় বলতাম ইগনোর করে যাও। তো সাডেনলি একদিন রাতে আমি পড়ছি বসে টেবিলে ঠিক অপোজিটেই জানলাটা, তখন একদম হঠাৎ করেই সেম ও যে মানে ইয়াটা দেয় না আমাকে অলওয়েজ, যে এক্সপ্লেনেশনটা যে এই যে গরম হাওয়া আসছে দেখছো, তো এটা আমি একদম সেদিন পুরোপুরি আমি নিজের সাথে হয়তো এই কারণে মানে বুঝতে পারি। তখন আমি বলি দেখো আজকে সেম আমি জিনিসটা নিজে বুঝতে পারলাম। তখন ও বলছে তুমি আমাকে কখনো বিশ্বাস করো না তো, আল্লাহ তো বিশ্বাস করো, দোয়া কালাম তো বিশ্বাস করো। তখন ও আয়াতুল কুরসি পড়লো, পড়ার পর ও কিছুক্ষণ পড়ার পর মানে ফুটু দিল, আমাকে দিল, যেহেতু আমার গায়ে জিনিসটা বিয়া হয়েছে। দেওয়ার পর আমি সাডেনলি একদম লক্ষ্য করলাম জিনিসটা মানে হঠাৎ করে আসলে মানে যেভাবে হঠাৎ করে আসছিল হঠাৎ করে গায়েব হয়ে গেল। ওকে, আর কিছু আপনাদের সাথে ঘটে এরকম কোনো ঘটনা? মানে আপনারা বলছিলেন যে ইমেল যেটা করেছিলেন আপনারা সেখানে লিখেছেন যে অনেক ধরনের এরকম ঘটনা ঘটে। হ্যাঁ, অনেক ধরনের। তারপর থেকে স্পেশালি যে কোরআন শরীফটা যখন মিসিং হয় আমার বাসা থেকে, তখন থেকেই মোটামুটি অনেক কিছু স্টার্ট হয়ে যায়। যেমন আমার মানে যে আমার ননদ আছে, ও তো ক্লাস 7-এ পড়ে, ও প্রায়শই আমাকে বলে যে এরকম ভাবি রুমের লাইট হয়ে যায়, অফ হয়ে যায়, আবার অন হয়ে যায় নিজে নিজে রাতের বেলা। তারপরে দিনের বেলা যেটা স্পেশালি আমার শাশুড়ি খুব বেশি এক্সপিরিয়েন্স করেন ডেইলি প্রায়, যে হঠাৎ দরজা খোলা এবং বন্ধ করা খুবই ক্লিয়ার শব্দ, মানে যেটা ভুল হওয়ার মানে ইয়াটা খুব কম, সবাই খুব কনফিডেন্ট নিয়ে বলে যে হ্যাঁ এটা আমরা শুনেছি, বাট যাওয়ার পর দেখা যায় যে ওখানে কেউ নেই। আর এগুলো ঘটে লাস্ট ইয়ার জানুয়ারি থেকে, আমরা এগুলি তখন খেয়াল করি। তারপরে মানে মিসিং হওয়ার পর, কোরআন শরীফটা মিসিং হওয়ার পর তারপরে মার্চের দিকে আমার আম্মু আসে বাংলাদেশে, তখন আম্মুর সাথে আমি এগুলো শেয়ার করি যে আম্মু এরকম হয়েছে। তখন কথা আম্মু বলার পর বলে আমার নানু বাড়ি হচ্ছে এক্স্যাক্ট আমার শ্বশুর বাড়ির অপোজিট বিল্ডিং, সো আমার নানু ওখানে প্রায় যুদ্ধের পর থেকেই ওখানে অবস্থান করেন। সো আমার আম্মু মামা সব ওখানেই জন্ম নিয়েছেন এবং ওখানেই। তো আম্মু বলে যে তোমরা যে বিল্ডিংটায় থাকো ওই বিল্ডিংটা এক্স্যাক্টলি রুবেল পাবেল মামা নামের মানে আম্মুরা চিনতো, এরকম ফ্রেন্ডস ছিল আর কি, ওনাদের বিল্ডিং ছিল। তো আম্মু তো পরবর্তীতে দেশের বাইরে চলে যায়। তারপরে আমিও ছোটবেলায় ওই 2তলা বিল্ডিংটা দেখতাম। সো ওই বিল্ডিংটায় আপনার ওনার মা মারা গিয়েছিলেন, মানে মামাদের মা এবং বাবা মারা গিয়েছেন অস্বাভাবিক, মানে একটা অস্বাভাবিক মৃত্যু হয় ওনাদের। এটা নানুর কাছ থেকে পরে আমি ডিটেলসটা নানুর কাছ থেকে শুনি যে ওনাদের অ্যাকচুয়ালি নানি যে ছিলেন উনি খুব ভয় পেয়ে মারা গিয়েছিলেন, চিৎকার করে ভয় পেয়ে মারা গিয়েছিলেন। তারপরেই ওনার ওই জমিটা ত্যাগ করে চলে যাওয়ার পর বিল্ডার্সরা ওখানে বাড়ি করে, এক্স্যাক্টলি ওই প্লেসটাই এখন আমাদের ফ্ল্যাটটা। আচ্ছা, তো মানে এটাও একটা কারণ, তার মানে যে এই সমস্ত জিনিস ঘটছে এটা আপনার মার মত যে এরকম একটা কারণ? না, উনি কারণ বলেনি, বাট বলেছে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক আগে থেকে হন্টেড। আচ্ছা, তারপরে আরো আছে কাহিনী যে কনস্ট্রাকশনের সময় লেবাররা কমপ্লেন করেছে যে অযথাই লাইট বার্স্ট হয়ে যেত, যে বাল্ব লাইট বার্স্ট হয়ে যেত, দেন থাই গ্লাস থেকে সিলিং যেগুলো আছে ওগুলো অযথাই উইদাউট এনি রিজন সিলিং খুলে পড়ে যেত। মানে ওরা ওই সমস্যাগুলো ফেস করছে? হ্যাঁ, ওনারা এগুলি বলেছে।
এটা এখন আমরা ধারণা করে আচ্ছা, নিচ্ছি। এরকম কোনো দিনের কথা মনে পড়ে যেদিন মানে প্রচন্ড ভয় পেয়েছিলেন যে এরকম ঘটনা দেখতে চাই না, বা এরকম কোনো দিনের কথা মনে পড়ে যে দুজনেই এক্সপিরিয়েন্স করেছেন একসাথে, খুবই ভয়াবহ কোনো ঘটনা ছিল, কোনো ভয়াবহ দিন অথবা রাত? দুইজন একসাথে এক্সপিরিয়েন্স করেছি আলাদাভাবে করলেও সমস্যা নাই, বা শেয়ার করেছেন হয়তো নিশ্চয়ই পরে। হ্যাঁ, এরকম হয়েছে। আমি দেখতাম, আমি একটা কিছু আকৃতির মতো প্রায় 6 মাস যাবত দেখেছি। তারপর আমি তাবিজ সেটা আমি মানে আমার আর উপায় ছিল না, প্রায়শই এটা দেখতাম। সো জিনিসটা বেশ ডিস্টার্বিং ছিল বলে তাবিজের হেল্প নিয়েছি। হুজুর, আল্লাহ কালাম তো সবাই বিশ্বাস করেন অবশ্যই, তো সেটার হেল্প নেওয়ার পর আমার প্রবলেমটা সলভ, বাট এটা আমাকে মেন্টালি অনেক ডিপ্রেস। কি দেখতেন আমাকে একটু বলেন। এটা মানে কিছু একটা শ্যাডো দেখতাম। শ্যাডো হতে পারে, মানে যখন দেখতাম তখন ঘুরে চলে যেতাম। আমি নিজেকেও বর্ণনা দিতে পারি না যে এটা অ্যাকচুয়ালি দেখতে কেমন। এটা হাইটটা অনেক বড়। প্রথম যেদিন দেখেছিলেন কিভাবে দেখেছিলেন? প্রথম দিন আমি কি করছিলেন, কিভাবে দেখছিলেন? হ্যাঁ, ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে হঠাৎ মানে জেগে গেছি। এটা আমি স্পষ্ট খেলা আছে যে আমি ঘুম থেকে উঠেছি, উঠে মানে চোখটা খোলা, আমার ভোর হয়েছে এটাও বুঝতে পারছি। ড্রয়িং রুমের আমার রুম থেকে বের হতেই হাতের ডান পাশে একটা টব আছে, প্লাস্টিকের পাতা অনেক বড়, ওটার পিছন থেকে কেউ আমাকে উকি দিয়ে দেখছে এটাও বুঝতে পারছি। বাট আমি উঠার মতো ক্ষমতা বা রুমনকেও ডাকার মতো ক্ষমতা যে দেখো কে এটা, তো ওকে বলার মতো ক্ষমতা আমার হচ্ছিল না। প্রায় 5 থেকে 10 মিনিট পর আমি নিজেকে ফিরে পাই। তারপরে আমি জিনিসটা আর দেখতে পাই না, তবে যা যা দেখেছিলাম যে ড্রয়িং রুমটা অন্ধকার, তার থেকে আরেকটা একটু কাহিনী ছিল যে আমার রুম অলওয়েজ রাতে আমি লক করে ঘুমাই। তো সেদিন আমি অটোমেটিক দরজাটা খোলা ছিল এবং ফাঁক দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম। পরে আমি ওকে জিজ্ঞেস করি তুমি কি রাতে খুলেছিলে বা করেছিলে, তখন ও বলে যে না, আমরা তো একসাথেই ঘুমিয়েছি এবং আমি রাতে আর ওয়াশরুমেও যাইনি যে আমি করবো। তো এটাই ছিল ঘটনা। আচ্ছা, আপনি কিছু মনে বলতে যাচ্ছিলেন? হ্যাঁ বলেন। একসাথে এক্সপিরিয়েন্স করার একটা ম্যাটার আছে, সেটা আমার বাসায় না, আমার গ্রামের বাড়িতে শেরপুর। সেটা হচ্ছে শেরপুরে আমরা বেড়াতে গেছিলাম একবার। তো সব সময় বেড়াতে গেলে দেখা যায় চাচা ফুপু যারা আছে সবাই একসাথে যায়। তো সেবার আমাদের পার্সোনাল কিছু কাজ ছিল, যার কারণে অন্যরা যায় নাই, শুধু আমরা গেছি আমাদের ফ্যামিলিটা। তো রাতেও আর আমি একসাথে শুয়ে আসছি। তো তখন 1টা থেকে 1:30 বাজে। এটা আমি ভয় পাইছি, সত্যি কথা বলতে। এক্সপিরিয়েন্স একসাথে করছি, কিন্তু ও ভয় পাইছে কিনা আই ডোন্ট নো। তো যখন শুয়ে আসছি আমি জানতাম যে ওই জায়গাটা হন্টেড, গ্রামের বাড়ির ওই জায়গায় আশেপাশে হন্টেড অনেক কিছু হয়, তো কখনো ফেস করিনি। তো সাডেনলি নূপুরের শব্দ আমি শুনতে পাই, স্পষ্ট নূপুরের শব্দ। তো ওকে আমি বলতেছি নূপুরের শব্দ হচ্ছে, ও বলে না এটা ঝিঝি পোকা শব্দ করতেছে। তো আমি বলি না, আমি শিওর এটা নূপুরের শব্দ। পরে অনেকক্ষণ ধরে এটা হচ্ছে, মানে কেউ যদি লাফায় লাফায় দৌড়ায় না, জাস্ট এক্স্যাক্টলি ওই রকম একটা শব্দ হচ্ছে। তো ও তখন বললো না অ্যাকচুয়ালি ঠিকই বলছো, নূপুরের শব্দ। তো আমি নড়তেও পারতেছিলাম না, সাহসী হচ্ছিল না যে জানালাটা দিয়ে দেখবো যে এটা কে করতেছে। তো অনেক কষ্টে কোনোভাবে ওকে নিয়ে আমি বলছি একটু তাকায় দেখি, একটু সাহস করে দেখি। ও তো ভয় পায় না, ও দেখার জন্য পাগল, বাট ওকে আমি দেখতে দিচ্ছি না। তো কোনোভাবে জানালার পাশ দিয়ে উকি মারছি, তো যেটা দেখতে পারছি যে নূপুরের শব্দ হইতেছে। সে বৃষ্টি হয়েছিল, মানে কাদা ছিল, তখন বৃষ্টি হয় না, বৃষ্টি আগেই হয়েছে, কিন্তু ওখানে কাদা ছিল। আমি দেখতেছি যে কাদার ভিতরে মানুষ লাফ দিলে যে কাদার থেকে পানি ছিটে না, পানি কাদা ছড়ায় যায়, ওই রকম হচ্ছে, বাট কাউকে দেখা যাচ্ছে না। সাথে সাথে নূপুরের শব্দটা হচ্ছে। আচ্ছা, এটা দেখেন প্রচন্ড ভয় পেয়েছিলাম সেদিন। তারপরে আর কিন্তু মানে সেই ব্যক্তি বা যা কিছু দেখা যাচ্ছিল না, ব্যাপারটা ঘটতে তাকে দেখা যাচ্ছিল না। হ্যাঁ, ওকে। আর আরো কিছু ভয়ের কোনো কিছু মনে পড়ছে? ভয়ের বলতে না, রিসেন্টলি যেটা হয়েছে বাসায় যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যাকোয়ারিয়াম কেনা হয়েছিল জানুয়ারিতে। অ্যাকোয়ারিয়াম কেনার পরে ফার্স্টের দিকে লিক হয়ে গেল অ্যাকোয়ারিয়ামটা, দ্বিতীয় দিনেই। তো লিক হওয়ার পরে নর্মালি ভাবলাম যে লিকই মনে হয় ছিল। তো দেখলাম যে পানি খুব কম পড়তেছে, তো আমরা বাইরে যাব, তখন বিকালবেলা, তো আস্তে আস্তে রাত হবে। তো ও বললো যে আইসা ক্লিন করা যাবে, এখন কোন একটা কাপড় টাপড় দিয়ে পানি আটকানোর ব্যবস্থা করি। তো রাতে যখন বাসায় আসলাম দেখলাম যে যতটুকু পানি পড়ছিল অতটুকুই, মানে লিক আর নাই ওখানে, যেটা বুঝলাম। আচ্ছা, তো আমরা ভাবলাম যে তা ঠিক আছে, লিক যেহেতু আর নাই, কোনোভাবে হয়তো বা ঠিক হয়ে গেছে বা পানি অন্য কোথা থেকে পড়ছে। তো ঘুমায় পড়লাম যে সকালে দেখা যাবে আবার কি হয়। তো সকালে যেটা দেখলাম যে অ্যাকোয়ারিয়ামে কোনো পানি নেই, সব পানি ফ্লোরে। আচ্ছা, অ্যাকোয়ারিয়ামে কোনো পানি নেই। ওকে। তো সেদিন লিক ঠিক করা হলো। লিক ঠিক করার পরে যেদিন আনলাম সেদিন ঠিক দুপুরবেলা লাঞ্চ করতেছিলাম, রুমের ভিতরে ছিলাম তখন। তো ও আর
আর আমি একসাথে ছিলাম। সাডেনলি দেখলাম যে লাইটটা একবার অন অফ হলো আর একটা শব্দ হলো, ঠাস করে একটা শব্দ হলো। তারপর একুরিয়ামটা কাঁপলো জাস্ট। তারপরে ভাবলাম যে কি হলো, দেখলাম কিছু বুঝলাম না, দেখলাম হালকা পানি বেরোচ্ছে। তারপরে মাছগুলো সব বালতিতে আলাদা করে একুরিয়ামটা ক্লিন করব, তখন দেখি যে একটা ক্রস চিহ্ন, একুরিয়ামের তলাটা ক্রস চিহ্ন হয়ে ফেটে গেছে। তো এটা দেখলাম, এটাও সিম্পল নিলাম। এটা কিভাবে হয় আই ডোন্ট নো, বাট এটাও সিম্পলি নিলাম। তারপর নিউ অ্যাকোয়ারিয়াম আনার পরে সেটাও ভালোই চলতেছিল, ঠিকই ছিল সবকিছু। এরপরে লিক টিক কিছু হয় নাই, কিন্তু ওই যে বালতিতে মাছ ছিল, তখন ওই যে অ্যাকোয়ারিয়াম পাথর থাকে না মাছের, ওই পাথর কেউ যদি ছুঁড়ে মারে বালতিতে যেরকম শব্দ হবে, প্রতিনিয়ত রাতে সেই শব্দটা হয়, প্রতিনিয়ত। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের অনেকগুলো মাছ ছিল, প্রায় 27-28টা। প্রতিদিন মানে 2-3 দিন পর পর একটা করে মাছ মিসিং হতো। আপনার সেই বিড়াল টিড়াল এরকম কিছু? না, বিড়াল টেরাল কোনো কিছু বাসাতে ঢোকার কোনো চান্স নেই। তারপরে মানে অ্যাকোরিয়াম থেকে বিড়াল মাছ বের করাটা খুব মুশকিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাকোরিয়ামটা হুড দেওয়া ছিল। হ্যাঁ, আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে একদিন সন্ধ্যার সময় এসে দেখি একটা মাছ যেটা মিসিং হয়েছিল সেটা আমরা পাইছি। সেটা ছিল আমাদের অ্যাকোরিয়াম থেকে জানালাটা অনেকখানি দূরে, একটা মাছের পক্ষে জাম্প করা সম্ভব না। আর অ্যাকোরিয়ামে হুড লাগানো ছিল, বাট সন্ধ্যার সময় এসে দেখলাম যে অ্যাকোরিয়ামটা হুড লাগানোই, কিন্তু জানালার সামনে যখন গেছি আমি এমনিতেই দেখি ওখানে টবের উপর, আমার ফুলের টব আছে জানালার বাইরে গ্রিল করা, ওখানে একটা মাছ পড়ে আসছে যেটা অ্যাকোরিয়ামের ভেতরে ছিল আর সেটা মরা। আচ্ছা, মাছ অ্যাকোরিয়াম থেকে বের হয়ে যাওয়া খুব মুশকিল আসলে, মানে এটা তো ডিপ সি না, আর এখানে ফ্লাইং ফিশ জাতীয় কোনো কিছু নেই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে এরকম ঘটনা শেয়ার করার জন্য। তো আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। আমাদের ঘটনা শুরু করবার আগে আমরা বলতে চাই, আপনারা জাহিদ ভাইকে সবাই চেনেন। জাহিদ ভাইয়ের ঘটনা দিয়ে শুরু করছি। ঘটনাটা 2 বছর আগের। জাহিদ ভাইয়ের পরিচিত একজন অসুস্থ ছিল, তো তার কাছে চার্চের টাকা আছে কিছু, সেই টাকাটা পৌঁছে দিতে বলেছিলেন। তো আমি বলতে চাই যে জাহিদ ভাই হচ্ছে অলমোস্ট নিশাচর প্রাণীদের মতো। দিনের আলো জাহিদ ভাই সহ্য হয় না। এছাড়া জাহিদ ভাই দিনের বেলা যখন বের হয় তখন তার শরীর খারাপ লাগে। তো ওই লোক বিশ্বাসই কাউকে পাচ্ছিল না, তাই জাহিদ ভাই যেতে রাজি হয়। তো জাহিদ ভাই তার দেয়া ঠিকানা মোতাবেক একটা চার্চে যায়, মেইন গেট দিয়ে প্রবেশ করে। তখন ছিল দুপুর, আর প্রথমবার চার্চে গিয়েছে, তাই চার্চের সবুজ পরিবেশটা জাহিদ ভাইয়ের বেশ ভালো লাগছিল। টাকাতে যে চার্চ পেয়েছে তার একটা ডকুমেন্ট চেয়েছিল জাহিদ ভাই, তাই একজন ফাদার তাকে অপেক্ষা করতে বলে ভেতরে। তাই তিনি বাইরে এসে দাঁড়িয়েছিল। হঠাৎ একটা চিৎকার চেঁচামেচি শুনে পেছনে ঘুরে দাঁড়ায় তিনি দেখতে পায় একটা মেয়ে এলোমেলো চুলে এদিক ওদিক দৌড়াচ্ছে। সিকিউরিটি এবং বেশ কয়েকজন মহিলা তাকে ধরার চেষ্টা করছিল। জাহিদ ভাই বলেছিল আগে, আপনারা জানেন সে কিছু দেখে, কিছু বুঝতে পারে। জাহিদ ভাই দেখলো কালো পশমে ভরা একজন মানুষের মতো সেই মেয়েটার পিঠে বসে আছে। আর সারা ওই মানুষটার সারা শরীরে পশম। জাহিদ ভাই এমন কিছু দেখে কিছু বোঝাবার আগেই হঠাৎ করে নিজের অজান্তেই তার আঙ্গুল দিয়ে একটা তুড়ি দেয়, এবং তিনি তুড়ি দেওয়ার সময় দেখে তার আঙ্গুলে সে রিং পরা ছিল। তখনই সে তুড়ি মারার শব্দটায় মেয়েটা কানের কাছে চলে যায়। মেয়েটা সেই জায়গায় দাঁড়িয়ে যায়। মেয়েটা জাহিদ ভাইয়ের দিকে তাকায়। মেয়েটা তখন ঘের ঘের করছিল। তখন তার মুখ দিয়ে সাদা ফেনা আসছিল। সে তাকিয়ে থাকলো, আর জাহিদ ভাই চোখের ইশারা দিয়ে মেয়েটার মধ্যে থাকা খারাপ জিনটাকে ইশারার মাধ্যমে বলল, ভেতরে যা। অনেকে ইশারা দিয়ে দেখায় না, ভেতরে যা, এরকম ভাবে। এই চোখের ইশারায় তাকে বলছিল। মেয়েটাকে বেশ কয়েকজন ভেতরে নিয়ে যায়। যাওয়ার সময় জাহিদ ভাইকে লক্ষ্য করে সে থুতু মেরে যায়। সবাই এটা বুঝেছিল যে মেয়েটা জাহিদ ভাইকেই দেখছে। জাহিদ ভাইয়ের জন্য পরিবেশটা বেশ অস্বস্তিকর লাগতে লাগলো। যেই ফাদার তাকে একটা প্যাড নোট টাকা যেটা দিয়েছে, টাকা যেতে পেয়েছে সেটা যে দিবে, সেটা দিতে যেয়ে দেখলো যে তিনি ওই লোক জাহিদ ভাইকে দাঁড়িয়ে আছে। জাহিদ ভাইকে দেখলো যে তিনি দাঁড়িয়ে আছে। তো জাহিদ ভাইকে তিনি ডাকেন। জাহিদ ভাই ওনার কাছে যায়, ওই প্যাড নোটটা নিয়ে জাহিদ ভাই বের হয়ে যায়। বের হওয়ার সময় সিকিউরিটি একজন জাহিদ ভাইকে এসে ডাকে, বলে যে আপনাকে ফাদার ডেকেছেন। তো জাহিদ ভাই ইচ্ছা করেই কারোরই নাম বলছে না, এবং ছদ্মনামও এখানে ব্যবহৃত হচ্ছে না। তো জাহিদ ভাই দেখলো সেই ফাদারের কাছে দানের টাকা দিয়েছিল যে তিনি দাঁড়িয়ে আছেন। তিনি জাহিদ ভাইয়ের কাছ থেকে ফোন নাম্বারটা নেন, এবং জাহিদ ভাই সেখান থেকে চলে আসে। সেদিনের পর একদিন বিকালে জাহিদ ভাইয়ের কাছে সেই ফাদারের ফোন আসে। জাহিদ ভাই তাকে দেখা করতে বলেন। তিনি জাহিদ ভাইকে বলেন যে সেদিনের ঘটনা নিয়ে তিনি অনেক কিছু জিজ্ঞাসা করেন। আলাপ আলোচনার পর তিনি মেয়েটার সমস্যা বলতে শুরু করেন। মেয়েটার নাম হচ্ছে মারিয়া, বয়স 23 বছর। মাস 3 আগে
সে তার দুই বান্ধবীকে নিয়ে একটা সিমেট্রিতে ঘুরতে গিয়েছিল, ঢাকা শহরেরই একটা সিমেট্রি। সেখানে মারিয়া তার দাদির গ্রেভে মানে কবরে ফুল দিতে গিয়েছিল, যেহেতু তার দাদি মারা গিয়েছিল অনেক দিন আগে। আসলে তারা গিয়েছিল কিছু ফিল করতে, অনুভব করতে। মারিয়া এবং তার বান্ধবীরা আত্মার সাথে কমিউনিকেট করার জন্য প্ল্যান চেট করে সেখানে। মূলত তারা গোল হয়ে বসে, তারা প্রত্যেকেই প্রত্যেকের হাত ধরে কিছু মন্ত্র বা যাই হোক পাঠ করছিল, যেটা কারোরই কনসার্ন না। তখন মাগরিবের আজান দিতে 20 মিনিট বাকি। হঠাৎ করেই তারা শীত শীত অনুভব করতে থাকে। তাদের মনে হচ্ছিল কেউ তাদের দিকে তাকিয়ে আছে। আর ঠিক সেই সময় সিমেট্রির গার্ড তাদের বের হয়ে যেতে বলে। তারা তখন সেখান থেকে ফিরে আসে যার যার বাসায়। মারিয়া তার ঘরে ঢুকে দেখতে পায় তার বই খাতা বিছানার চাদর বালিশ সব কিছু এলোমেলো হয়ে আছে। আর দেয়ালে জল ছাপের মতো একটা লেখা আছে। লেখাটা ছিল, তুই মরবি। এটা দেখে সে ভয় পেয়ে দৌড়ে সে ঘর থেকে বের হয়ে যায়, বাবা মাকে ডেকে তাদের রুমে নিয়ে আসে। তারা এসে ঠিকই দেখেন ঘরে এলোমেলো, কিন্তু দেয়ালে কিছুই লেখা ছিল না। আর তখন তার এক বান্ধবী যে সিমেট্রিতে ছিল সে মারিয়াকে ফোন দেয় এবং সেই কথাগুলোই বলে, যে এই কথাগুলো যে অবস্থা মারিয়ার বাসার মধ্যে ছিল। কিন্তু তফাৎ ছিল সেই বান্ধবী দেয়ালে কোনো জল ছাপ ছিল না। সেদিন রাতে মারিয়া ঘুমিয়েছিল। মারিয়া স্বপ্নে দেখতে লাগলো মারিয়ার মা মারিয়ার ঘরে ঢুকে সে মারিয়ার বিছানার চারিপাশে ঘোরাফেরা করছিল এবং বিড়বিড় করে কিছু পড়ছিল। আর তখন মারিয়ার ঘুম ভেঙে যায় এবং মারিয়া দেখতে পায় তার মা বাস্তবেই ওর বিছানার চারপাশে ঘুরছে। মারিয়ার মা বলে, যখন ডাক দিল সেই মূর্তিটা থেমে যায়। মা বলে যখন ডাক দিল, মারিয়ার মা কি তার মানে মারিয়া যখন মা বলে ডাকতো তখন সে মূর্তিটা থেমে যায়, মারিয়ার দিকে তাকায়। মারিয়া ভয়ে শক্ত হয়ে যায়, নাড়াচাড়া করতে পারছিল না। তখন সেই ছায়া মূর্তিটি মারিয়ার গলা চেপে ধরে বিছানা থেকে তুলে দেয়ালে ছুঁড়ে মারে। আর তখন মারিয়ার আর কিছু মনে ছিল না। সকালে মারিয়ার ঘুম ভাঙে। মারিয়ার মা ওর সেবা করছিল। সেই রাতে ঘটনা সে তার মাকে বলে এবং বলে দেয় তারা কি করেছিল সেদিন বিকালে। এটা শুনে মারিয়ার মা মারিয়াকে খুব বকাঝকা করে এবং সেদিন তাকে একজন ফাদারের কাছে নিয়ে যায়। ফাদার তাকে তাদের মতো করে ঝাড়ফুঁক দিয়ে দেয়, সাথে ছোট একটা হলি ক্রস দিয়ে দেয় গলায় পরার জন্য। সেদিন রাতে মারিয়ার ঘুম ভেঙে যায় গরমের কারণে। মারিয়া উঠে বসলো। সে টের পায় কিছু একটা তার পেটের উপর বসেছিল, যা উঠে বসার কারণে বিছানায় কাত হয়ে অন্ধকার থাকায় সে বুঝতে পারেনি। সে শুনতে পাচ্ছিল কুকুর যেভাবে পানি খায় সেভাবে পানি খাওয়ার শব্দ আসছিল। সে আলো জ্বালিয়ে দেখতে পায় কুচকুচে কালো বর্ণের একটা মানুষ এক হাতে রক্ত নিয়ে সেই রক্ত চুমুক দিয়ে খাচ্ছে। আর তার সামনে কয়েকটা ছাগলের মাথাহীন শরীর পড়ে আছে, আর মাথাগুলো মারিয়ার বিছানায় পড়ে আছে। এটা দেখে মারিয়া চিৎকার করে চোখ বন্ধ করে আর তার মা বাবাকে ডাকে। কেউ শুনছিল না। মারিয়া শুনতে পায় ভয়ানক একটা কণ্ঠে তাকে সেই কালো মূর্তিতে বলছে, চুপ। অন্ধকারে সে দেখতে পায় সেই মূর্তিটি দাঁড়িয়ে আছে। তার কাছে এসে বলে, তুই মরবি, তোকে মরতে হবে, তোকে নিতে এসেছি আমি। তখন সে মারিয়ার গলা থেকে হলি ক্রসটা ছিঁড়ে নিয়ে ফেলে এবং মারিয়াকে দেখিয়ে বলে, তোকে কেউ বাঁচাতে পারবে না। হঠাৎ সেই মূর্তি প্রলয়ের মতো করে বলতে থাকে এক অজানা ভাষায় মন্ত্রের মতো কিছু। কিভাবে লিখবে জাহিদ ভাই জানেন না। এমন হয়ে পড়ছিল যা শুনে মারিয়া নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। সেই মন্ত্র পাঠের সাথে সাথে মারিয়া দুলছিল তাল মিলিয়ে। মারিয়ার মনে হচ্ছিল ওর ডান হাতের তালুটা কেমন গরম লাগছিল। মারিয়া তাকে দেখে সেই নিকোষ কালো মূর্তিটা ওনার ডান হাতের তালুর চামড়া যেভাবে কসাইরা চামড়া তুলে ফেলে সেইভাবে ওর ডান হাতের তালুর চামড়া তুলে ফেলে। এটা সে সহ্য করতে না পারিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। 2 দিন পর জ্ঞান ফেরে হাসপাতালের বেডে। পাশেই ওর মা, ওর হাতে ব্যান্ডেজ করা ছিল। জ্ঞান ফেরাতে তিনি মারিয়াকে জড়িয়ে ধরেন। উনি বলেন, কিরে মা, কি হয়েছে তোর? এমন করছিলি কেন তুই? আমরা তো তোকে কিছুই করি নেই, কিছুই বলি নেই, তুই কেন ঝাঁপ দিতে গেলি? আসলে মারিয়ার মা সকালে মেয়ের ঘরে যেয়ে দেখতে পান ওর হাতের তালু, বিছানা এবং ঘরের কয়েক জায়গায় রক্ত ভরা। তিনি দেখে চিৎকার দিয়ে উঠে ওর বাবাকে ডেকে নিয়ে আসে। মারিয়া হুট করে তা দেখেই উঠেই দৌড়ে বারান্দার রেলিং উঠে লাফ দেওয়ার চেষ্টা করে, কিন্তু মারিয়ার বাবাকে ধরে ফেলে। মারিয়া তার মাকে রাতে সব বলে। মারিয়ার বাবা একজন ফাদারের কাছে আবারও যান। সেই ফাদার মারিয়ার বাসায় যান, ওদের বাড়িতে পানি ছিটান। যখন মারিয়ার উপর তিনি পানি ছিটান, মারিয়া ঠিক তখনই ওর মুখ থেকে থুতু বের করে ছুঁড়ে মারে এবং মোড়ামুড়ি শুরু করে দেয়। হা হা করে তাচ্ছিল্য ভরা হাসিতে সে হাসতে শুরু করে। তো ফাদার তাকে জিজ্ঞেস করে, কে তুমি? কেন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছ? তখন সে ঘের কণ্ঠ বলে, আমার পরিচয়ে জানার যোগ্যতা তোর নেই, কিন্তু আমি জানি তুই কে। তোর মায়ের নাম হীরামন,
আর তুই হচ্ছিস কচুরিপানা। বললে সে থুতু মারতে থাকে। চলে যা, তোর উপরে যারা আছে তাদের ডেকে নিয়ে আয়। ফাদার তো যখন মেয়েটাকে বলে তোমার ছেড়ে দিতে হবে, তখন সে উত্তর দেয়, হ্যাঁ ছেড়ে তো দিবই, আগে মেরে ফেলবো তারপর ছাড়বো। তারপর যখন ওর শরীরের ভেতরে থাকা পোকাগুলা মরা শরীর খেয়ে খাবে, খেয়ে খেয়ে বড় হবে, তখন সেই পোকাগুলো খাবো। বলে সে আবারও হাসি শুরু করে দিল। এরপর সে বলে, আমাকে খোঁচানোর জ্বালা সইতে পারবি না, চলে যা পাদ্রী, নাহলে তোর মা কোথায় থাকে আমি তা জানি। পরে ফাদার আর বেশ কিছুক্ষণ ঝাড়ফুঁক করে সেই বদ জিনটাকে সরিয়ে দেয়। ফাদার যাওয়ার সময় বলে, এই জিন কিন্তু আবার ফিরে আসবে, আপনার সিনিয়র কাউকে দেখান। তো মারিয়ার মা মারিয়ার সেই দুই বান্ধবীর সাথে দেখা করে, যেদিন ওই সিমেট্রিতে তারা গিয়েছিল আসলে উনি জানতে চান কি হয়েছিল সেদিন কেন এরকম, সে কি হয়েছিল যার কারণে তার মেয়ে ভুগছে। তার কেমন সদুত্তর কেউ দিতে পারেনি। তো এখানে যে দুই বান্ধবী ছিল তারা তাদের একজনের ঘরে এলোমেলো হয়েছিল, যেভাবে মারিয়ার ঘরে এলোমেলো ছিল, আরেকজনের কিছুই হয় নাই। তো মারিয়ার মায়ের সন্দেহ হয়, তাহলে এই মেয়েটাকে কিছু করেছে কিনা যার সাথে কোনো সমস্যা হয়নি। এর মধ্যে অন্য আরেকজন ফাদারের কাছে তারা মারিয়াকে নিয়ে যায়। প্রায় প্রতিদিন মারিয়াকে ঝাড়ফুঁক দেওয়া হতো, না হলে মারিয়া রাতে ঘুমাতে পারতো না। এভাবে 1 মাস চলার পর একদিন রাতে মারিয়ার ঘুম ভেঙে যায়। মারিয়া উঠে বসে, সে শুনতে পায় মারিয়ার মা তাকে ডাকছে। মারিয়া তার মার ঘরে যায়, গেট খুলে সে ঘরে ঢুকতেই মারিয়ার বুকটা কেঁপে ওঠে। মারিয়া দেখতে পায় তার বাবা ফ্লোরে পড়ে আছে, তার সারা শরীরে রক্ত, মনে হচ্ছে যেন চামড়া তুলে ফেলেছে তার বাবার। তার শরীরে অসংখ্য খেকো পোকা কিলবিল করছে। আর মারিয়ার মা তার পাশে বসে একটা করে সেই পোকা তুলে নিয়ে খাচ্ছে। তার মুখটা রক্তে মাখানো। সে মারিয়াকে ইশারা দিয়ে এক হাত দিয়ে তার বাবার শরীর থেকে সেই পোকাগুলো তুলে মারিয়ার দিকে বাড়িয়ে দেয়। তা দেখে মেয়েটা সেখান দিয়ে দৌড় দিয়ে নিজের ঘরে চলে আসে। চিৎকার করে সে সাহায্য চাইছিল বারান্দায় দাঁড়িয়ে। তখনই মেয়েটার মা বাবা এসে মেয়েটাকে শান্ত করে। ওকে বোঝানো হয় কিছুই হয়নি, সব ঠিক আছে। এইভাবে একটা দিন যাচ্ছিল। একদিন মারিয়াকে বড় ফাদারের কাছে নিয়ে যাওয়া হয়। বড় ফাদার ছিলেন অভিজ্ঞ। মারিয়াকে দেখিয়ে তিনি বলেন, এই দুষ্টু প্রেত এই বাচ্চাটাকে কেন জ্বালাচ্ছিস? তখন মারিয়া স্বাভাবিকভাবে বলল, ফাদার আমি তো কিছু করিনি। ফাদার বলে, না মা, তোমাকে কেন বলবো? আর ঠিক তখন মারিয়ার কানে ব্যথা শুরু হয়। বড় ফাদার তখন তার মতো করে প্রার্থনা করছিলেন। মারিয়া বলে, ফাদার কারেন্ট চলে যাবে। এটা বলা মাত্রই সেই ভবনের বিদ্যুৎ সংযোগ গোলযোগ বিকল হয়ে যায়। বড় ফাদার তখন বলে, এই দুষ্টু, তুই এমনটা করে কি দেখাতে চাস? তুই শক্তিশালী, ঈশ্বর তোদের নরকের আগুনে জ্বালাবে। আমি তোকে কিছু করার আগে মেয়েটাকে ছেড়ে চলে যা। তখন মারিয়ার হঠাৎ করে পুরো শরীর ঝাঁকাতে থাকে। একসময় ঝাঁকানি থামিয়ে বসে থাকা অবস্থায় দুলতে থাকে মারিয়া। তখন সে একটা কবিতা বলতে শুরু করে। কবিতা শেষ করে সে ফাদারের দিকে তাকিয়ে বলে, জানিস আমি কিভাবে জানি এই কবিতা? তোকে শুনেছি আমি পড়তে এই কবিতা। তখন ফাদার ঝাড়ফুঁক করে মারিয়াকে স্বাভাবিক করে, মারিয়াকে বাড়ি পাঠিয়ে দেন এবং বলেন উনি কিছুদিন পর আসবেন তাদের বাসায়। বড় ফাদার মারিয়ার বাবাকে বলে, সাবধান, ওকে দেখে রাখতে। মনে হচ্ছে এটা একটা শয়তান। সেদিন রাতে বড় ফাদার ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি শুনতে পেলেন তার বাথরুমে কেউ পানির কল একবার চালু করছে আর একবার বন্ধ করছে। তিনি বাথরুমের গেট খুলে কাউকে দেখতে পাননি। তখনই তিনি টের পেলেন ছোট বাচ্চা একটা মেয়ে হাসতে হাসতে তার পেছন দিয়ে দৌড় দিয়ে চলে গেল। তিনি ঘুরে তাকান এবং তখনই সেই ঘরের বিদ্যুৎ চলে যায়। তিনি চাপায় একটা শয়তানি হাসি শুনতে পাচ্ছিলেন যা তার চারপাশ থেকে আসছিল। ফাদার তখন তার কানে অনেক রকমের কান্না জড়িত কণ্ঠের কথা শুনছিল। ফাদার আমাকে বাঁচান, আমি পড়ে যাচ্ছি। ফাদার আমার জন্য প্রার্থনা করুন। ফাদার আমি মোম জ্বালাতে পারছি না, এরকমের কথা তিনি শুনছিল। আর তখনই লোহার গ্রিলের লোহার রড দিয়ে বাড়ি মারলে যেমন একটা শব্দ হয় তেমন শব্দ হতে শুরু করলো জানালার গ্রিলে। তখন ফাদার তার মতো প্রার্থনা শুরু করলেন। এমন কিছুক্ষণ পরে সে ঘরে বিদ্যুৎ চলে আসে। ফাদার এতটুকু বুঝে গিয়েছিলেন মারিয়াকে কষ্ট দিচ্ছে সেই শয়তানটাই এসেছিল তাকে ধোঁকা দিতে। কিন্তু ফাদার ছিল সৎ এবং দৃঢ় মনোবলের মানুষ, কারণ তিনি ছিলেন একজনে তার কথা আলাদা করে আমি নাই বলি, তাই সে তাকে ভয় দেখাতে পারেনি। বড় ফাদার মারিয়াদেরকে বাসায় যান। ফাদার বাসায় ঢোকার সময় মারিয়া চিৎকার চেঁচামেচি করছিল। ফাদার এসে ঝাড়ফুঁক করে জিজ্ঞেস করেন, কে তুমি, তোমার নাম কি? এভাবে কিছুক্ষণ চলার পর সে উত্তর দিল, পলি। ফাদার বলেন, আমি তোমার সাথে মজা করছি না, বলো তোমার নাম কি? কেন আমাদের মেয়েকে কষ্ট দিচ্ছ তুমি?
তো সে অনেকক্ষণ মুখ হাঁ করে বলে, ও হ্যাঁ, তুমি জানতে চাও আমার নাম ডেভিড। ফাদার জিজ্ঞেস করেন, মেয়েটার হাতের তালুর চামড়া তুমি কেন নিয়েছো? সে উত্তর দেয়, ও তো মরে যাবে, ও খুব সুন্দর, ওর চেয়ে সুন্দর ওর হাতের তালু, খুব সুগন্ধিময়, তাই আমি ওর হাতের তালু উপরে ফেলে আমার কাছে রেখে দিয়েছি। ফাদার বলেন, তুমি যদি আমাদের মেয়েকে পছন্দ করো তবে কেন তুমি তাকে মেরে ফেলতে চাও? কখনো দেখেছো কাউকে নিজের পছন্দের জিনিসকে ক্ষতি করতে? সে বলে, পাদ্রি, তুই চাল পছন্দ করিস? ফাদার বলেন, আমি ওর প্রশ্নের উত্তর চাই। সে বলে, আরে ধুর, তোর প্রশ্নের উত্তর দিয়ে আমার লাভ কি? এটা বলায় ফাদার আবার ঝাড়ফুঁক শুরু করেন। এরপর তিনি জিজ্ঞেস করেন, কেন আমাদের মেয়েকে তুমি ধরে রেখেছ? সে বলতে চায়নি। অনেক জোরাজুরি করার পর সে বলে, সাঁঝের বেলায় আমিও ঘুমাচ্ছিলাম, ও আমাকে জাগিয়েছে, আমন্ত্রণ করেছে, এসে দেখেও চলে যাচ্ছে। ওর পিছু নিয়ে ওর বাসা পর্যন্ত যাই, ওর ঘরে ঢোকার আগেই আমি ওর ঘরে যাই। এত সুন্দর ঘর আমার ভালো লাগেনি, ওলট পালট করে দিয়েছি। বাইরে আজানের শব্দে আমার খুব কষ্ট হচ্ছিল, যন্ত্রণা পাচ্ছিলাম, মনে যাচ্ছিল টেনে ছিঁড়ে ফেলতে মারিয়াকে, কিন্তু হাতের কাছে পাইনি, তাই আমি ওকে ধরে ফেলেছি। পাদ্রি, আমি কোথাও যাব না, কেউ আমাকে কিছুই করতে পারবে না। তখন ফাদার ঝাড়ফুঁক দিতে শুরু করেন এবং এক পর্যায়ে মারিয়ার কালো বমি শুরু হয়। বমির সাথে সাথে সে মৃত শরীরের খেকো পোকাগুলো বেরিয়ে আসতে শুরু করে। এতটা বমি আর এত পোকা দেখে সহ্য করার মতো পরিবেশ ছিল না। সেই বমি থেকে একটা উটকো বাজে গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। সে বলতে থাকে, পাদ্রি থাম, না থামলে মারিয়ার কলিজা টিপে দেব। বড় ফাদার থামেন, বড় ফাদার বলে যে না, আমি থামবো না। তিনি ঝাড়ফুঁক করতে লাগলেন এবং এক সময় মারিয়া বেহুশ হয়ে যায়। সেদিন থেকে 1 সপ্তাহ মারিয়া ভালো ছিল এবং একদিন মারিয়া আয়নার সামনে দাঁড়িয়ে কিছু করছিল। মারিয়া লক্ষ্য করে আয়নায় ও বসে আছে, কিন্তু আসলে তখন মারিয়া দাঁড়িয়ে ছিল। হঠাৎ আয়নায় মারিয়া কিছু একটা চিবাতে শুরু করে, আর ঠিক তখনই সে টের পাচ্ছিল সে মুখে কিছু চিবাচ্ছে, আর তীব্র যন্ত্রণা তার মুখের ভেতর এবং ঠোঁটের পাশ দিয়ে রক্ত দিয়ে বের হয়ে শুরু করে। সে আয়নায় দেখতে পায় আয়নার মধ্যে থাকা মারিয়া জিভ বের করে, কাঁচ দিয়ে জিভ কেটে বের করে ফেলেছে। আর তা দেখে চিৎকার দিয়ে দৌড় দিয়ে সেই ঘর থেকে পালিয়ে যায়। ওর মুখ রক্তাক্ত ছিল। হাসপাতালে নেওয়ার পর দেখা যায় জিভ এবং মুখের ভেতর কেটে গেছে বিভিন্ন জায়গায়। আপনারা যারা ওই মৃগী রোগীর, তাদের কিন্তু মাঝে মাঝে এরকম দেখা যায় যে মৃগী রোগ যখন সিজার অ্যাটাক হয় তখন কিন্তু এরকম জিহ্বায় কামড় দিয়ে ফেলে। তো এই কন্ডিশনটা ওরকমই, জিভ কেটে গেছে ভিতরে, মুখের ভেতরে। ওকে সবসময় ঝাড়ফুঁক করা হতো, ঝাড়ফুঁক করলে সেই খারাপ জিন চলে যেত, আবার ফিরে আসতো কিছুদিন পর পর। এভাবেই চলছিল। এরপর ফাদার জাহিদ ভাইকে বলেন, বড় ফাদার ছাড়া ওরা বেশ কয়েক জায়গায় সাহায্য চেয়েছিল, কিন্তু এরকম কিছুদিন পর পর ফিরে আসতো সেই শয়তান। তো গতকাল যখন তুমি জাহিদ ভাই এখানে ছিল, তখন বড় ফাদার ঝাড়ফুঁক করছিলেন এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তো জাহিদ ভাই শোরগোল শুনে এসে দেখে মারিয়া দাঁড়িয়ে, জাহিদ ভাই তখন দাঁড়িয়ে ছিল বাইরে, আর ওই মুহূর্তে ভেতরে বড় ফাদার ওই মেয়েটার ট্রিটমেন্ট করছিল। তো তখন এই পাদ্রি এই ছোট ফাদার এসে দেখে যে তিনি দাঁড়িয়ে আছে। তো ভেতরে যাওয়ার সময় জাহিদ ভাই মারিয়াকে বলতে শুনে ওই সুরটাকে বের করে দেয়, নইলে ভালো হবে না। পরে মারিয়া ঝাড়ফুঁকের সময় সমানে জাহিদ ভাইকে গালি দিচ্ছিল। সে অনেক কথা বলেছিল জাহিদ ভাইয়ের নামে। তো তাই সেই ফাদার এসেছে জাহিদ ভাইয়ের সাথে কথা বলতে। তো উনি বলছিলেন যে আমরা বিশ্বাস করি ঈশ্বর সাহায্য পাঠানোর সবার জন্যই। এরপর ফাদারের সাথে জাহিদ ভাইয়ের কথা হয় আরও, এবং জাহিদ ভাইয়ের ব্যাপারে তাকে বলে এবং তার কাছ থেকে মারিয়াদের ঠিকানা সংগ্রহ করে। ফাদার বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। তো জাহিদ ভাই মতো চলে আসে এবং মনে হতে লাগলো জাহিদ ভাইকে কেউ ফলো করছে। তো জাহিদ ভাই শরীরে কাঁটা দিতে লাগলো, কিন্তু বেশ কিছুক্ষণ পর জাহিদ ভাই আর সেই জিনিসটা অনুভব করেনি। রাতে নাম ঠিকানা দিয়ে অপেক্ষা করছিল। তা তখন যা লিখেছে জাহিদ ভাই, তার সব কিছুই এমনভাবে পাল্টে যাবে তা জাহিদ ভাই কখনো চিন্তা করেনি। জাহিদ ভাই ভেবেছিল যে শয়তান টাইপের কেউ হবে, কিন্তু বাস্তবটা ছিল অবিশ্বাস্য। উনি এসে প্রথমেই বলেন, জাহিদ ভাইয়ের আমির, আল্লাহু ইয়াবসুতুরু রিজকি লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকুদিরুল্লাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আযীম। সূরা আনকুবাতের আয়াত 62। আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা রিজিক প্রসারিত করে দেন, যাকে ইচ্ছা সংকুচিত করে দেন। নিশ্চিতভাবেই তিনি সব কিছুর ব্যাপারে অবগত।
চাইলে কি কেউ কারো ভাগ্য ছেড়ে নিতে পারে? না, পারে না। তারা অজ্ঞ, জ্ঞানহীন। জিজ্ঞেস করে দেখো তো মারিয়ার বিদেশ যাওয়ার কোনো ইচ্ছে ছিল কিনা? জাহিদ আমির সাহেব বলছে, কারণ যে ওর ক্ষতি করেছে সে চেয়েছে মারিয়া যেন সফলতা লাভ করতে না পারে। কেউ তাকে জাগায়নি। কাফেরের স্বভাব মিথ্যা বলার। মেয়েটার বান্ধবী যে প্রথম দিন মারিয়াকে ফোন দিয়ে বলেছিল তার ঘর এলোমেলো, আসলে সে বানিয়ে বলেছিল এই কথা। আর ঘটনাচক্রে তার ফোন কলের কথাটা মিলে যায়। এখন কেউ যদি সন্দেহ করে জাদুটোনার, তবে যাতে সে নিরপরাধ মেয়েটাকে যেন এখন নিরপরাধ হয় সেটাই তিনি ব্যবস্থা করেছিল। সে বান্ধবী জ্বলতো ওর সফলতা দেখেই। তাই সে বুদ্ধি করে ধীরে ধীরে ওদের প্রলুব্ধ করে আত্মা ডাকবার, যাতে করে সবাই এটা ধরে নিতে পারে আত্মা ডাকবার ফলে মারিয়ার এমন হয়েছে। সে একজন কাফের মানুষের কাছে যায়। কাফের লোক তাকে বলে সে মারিয়ার ভাগ্য বদল করে দিতে পারে। এজন্য মারিয়ার হাতের তালুর চামড়া লাগবে। তারা সেই দুষ্ট কাফের জিনের কাছে সাহায্য নেয়। তারা তার কথা মতো সেই সময়ে যখন তারা সিমেট্রিতে ছিল তখন সেই মেয়ে মারিয়ার চুল সহ কিছু জিনিস সবার অগোচরে সংগ্রহ করে নিয়ে সেই কাফের মানুষের কাছে দিয়েছে, এবং এরপর মেয়েটার হাতের তালুর কিছু অংশ সেই জিন নিয়ে যায়। এগুলো গোমরাহ, ভুল, কেউ কারো রিজিক নিতে পারবে না। সেই জিন মারিয়াকে অসুস্থ করে দেয়। বিনিময়ে সেই মেয়ে কিছু তো অবশ্যই পেয়েছে। এখনো সময় আছে, যদি তারা চায় অবশ্যই আমরা সাহায্য করব। সেদিন রাতে তিনি চলে যান। সেদিন দুপুরে জাহিদ ভাই ফাদারকে ফোন দিয়ে জানতে চায় মারিয়ার অন্য দুই বান্ধবীর কথা, তারা কে কোথায় করছে, কি করছে। পরে ফাদার জাহিদ ভাইকে জানান মারিয়ার এক বান্ধবী স্কলারশিপ পেয়ে ইউকেতে চলে গেছে। মারিয়ার কন্ডিশন খারাপ হওয়ার ওরটা ওর বান্ধবীকে দেওয়া হয়, আর আরেক বান্ধবী তার মতোই পরে লেখা চালিয়ে যাচ্ছে। মারিয়া স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিল, সেটা হয়নি, সেটা নিয়ে গেছে মারিয়ার আরেক বান্ধবী। তো যাতে বুঝতে পারে এই সেই মেয়ে যে স্কলারশিপ পাওয়ার জন্য এই কাজটা করেছে। তো যাই হোক ফাদারের সাথে দেখা করে, ফাদারকে বুঝিয়ে বলে, কিন্তু এটা যে বান্ধবী করেছে তা জাহিদ ভাই এড়িয়ে যায়। তো জাহিদ ভাই মারিয়ার বাবার সাথে কথা বলে। এর মধ্যে কিন্তু মারিয়া ঠিক ছিল। 2 দিন পর সব প্রস্তুতি নিয়ে জাহিদ ভাই মারিয়াদের বাসায় যায়। আগে থেকে সেই ভদ জিন মারিয়াকে ধরে রেখেছিল। জাহিদ ভাই ঘরে ঢুকে মারিয়ার সামনে বসেছিল। জাহিদ ভাই তাকিয়েছিল ওর দিকে। কিছু সময় জাহিদ ভাই কথা বলেনি, আর তখন সে বলতে শুরু করে, ভাব দেখাচ্ছিস, সেদিন তুই আমাকে আঘাত করেছিলি, আর আজ এখানে এসে পড়েছিস। শুন, আমি সব জানি কে তুই, কি করিস তুই একটা ধান্দাবাজ। এই পাদ্রী শুন, ও খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে, তোদের ভুল ভাল কথা শোনাবে। তো ফাদার ছিলেন আর মারিয়ার মা বাবা ছিল ওখানে ওই মুহূর্তে। ফাদার ভদ্রভাবে তাকে কথা বলতে বলে। সে বলে, আচ্ছা, আমার কথার বিশ্বাস নেই। আমার দিকে তাকে বলে, এই তোর না হাতে ব্যথা, তুই না হাত বেঁধে রেখিস ব্যথা কমানোর জন্য? কি সত্যি বলছি না? এটা ঠিক, জাহিদ ভাইয়ের হাতে একটা সমস্যা হয়। তার মানে এই না যে সে সব কিছু জানে। জাহিদ ভাই ইশারা দিয়ে ওর মা বাবাকে সরে যেতে বলে, মারিয়ার মা বাবাকে, এবং জাহিদ ভাই কথা বলতে না দেখে সে বিগড়ে যায়। এবং যখন জাহিদ ভাইয়ের কাজগুলো জাহিদ ভাই শুরু করে, আলো বন্ধ করে দেয় এবং সেদিনের মতো চলে যায়। এরপর প্রায় কিছুদিন মারিয়ার আর সমস্যা হয় নাই। এর মধ্যে একদিন রাতে মারিয়ার মার ঘুম ভেঙে যায় কাকের ডাক শুনে। তিনি তার মেয়ের ঘরে দেখতে পান তার মেয়ে একটা কাক ধরে সেই কাকটাকে ছিঁড়ে ফেলে অবস্থায় খাচ্ছে। মারিয়া উঠে দাঁড়ায় এবং দেয়ালে ইশারা করে। ওর মা ভয়ার্তভাবে দেয়ালের দিকে তাকিয়ে দেখে একটা মানুষের মতো শরীর, রীতিমতো যেভাবে কসাইরা মাংস ঝুলিয়ে রাখে সেভাবে দেয়ালে ঝুলে আছে। মাথার চুল ছাড়ার কিছুই নেই, মনে হচ্ছে দেহের চামড়াটা কেউ তুলে ফেলেছে। তিনি চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে যান এবং ওর বাবাকে ডেকে আনেন। তিনি এসে দেখতে পান মারিয়া দেয়ালে নিজের মাথা নিজে ঠুকছে। ঘর ভর্তি সেই মৃত শরীর, খেকো সেই পোকাগুলো কিলবিল করছে। বারান্দার গেটে বাড়ি মারার শব্দ আসছে, গ্রিলের রড দিয়ে বাড়ি মারার শব্দ আসছে। তারা প্রার্থনা শুরু করে দেন মেয়েকে সেই ঘর থেকে বের করে নিয়ে আসেন। জাহিদ ভাইকে ফোন দেন। জাহিদ ভাই নিজে ফোনের মধ্যে শুনছিল গ্রিলে বাড়ি মারার শব্দ, কাকের ডাকের শব্দ। যাই লাউড স্পিকারে একটা সুরা পড়ে দিল। কিছুক্ষণ পর সব থেমে যায়। পরে সেই ঘরে যে সেই কাকের আধা খাওয়া দেহ পাওয়া যায়, আর কিছুই পাওয়া যায় না। আসলে সেই রাতে সে চেয়েছিল মারিয়াকে মেরে ফেলতে। জাহিদ ভাই আমির সাহেব বলে দিয়েছিলেন যতদিন পর্যন্ত তিনি মারিয়ার হাতের তালুর চামড়াটা খুঁজে না পাচ্ছেন ততদিন পর্যন্ত জাহিদ ভাই কোনো না কোনোভাবে যেন কথা না বলে সেই কাফের জিনের সাথে। সেই জন্য কিছু জিনিসপত্র তাদের দেয় ব্যবহার করতে।
যখনই মারিয়ার সমস্যা হবে তারা যেন সেটা ব্যবহার করে। সেই রাতেই জাহিদ ভাই আমির জাহিদ সাহেবকে খুব বলেন খোঁজ পেয়েছি চামড়াটার। জাহিদ ভাইকে কিছু নিয়ম শিখিয়ে দেয় এবং পরদিন মাগরিবের পর জাহিদ ভাই মারিয়াদের কাছে জাহিদ ভাইকে যেতে বলেন। এই জন্য সেই রাতে হামলা করে। চামড়াটা খোঁজার পেছনে কারণ ছিল যদি সেই শয়তান জিনও চলে যায় তাহলে মারিয়ারও ক্ষতি করত দূরে বসে সেই চামড়াটা দিয়ে। জাহিদ ভাই সেদিন মারিয়ার বাসায় যায়। তো কি বলবে জাহিদ ভাই, এত কিছু গত 6-7 মাসে মেয়েটা সহ্য করেছে, তার বাবা মা সহ্য করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত ছিল। জাহিদ ভাই ঘরে প্রবেশ করে ঘর অন্ধকার করে দেয় এবং কিছু নিয়ম পালন করে। জাহিদ সাহেবের আমির সাহেব তখন সেখানে আসে। মারিয়া অন্ধকারে আবছায়ার মতো জাহিদ সাহেব আমির সাহেবকে দেখছিল। সে জাহিদ ভাইকে এটা বলার পর তাকে অভয় দিল, বলে উনি ভালো লোক, ভয় করতে হবে না, মনে বিশ্বাসের জোর আনুন, শয়তান কখনোই সফল হতে পারবে না। তবে ওর মা বাবা এবং সেই ফাদার তখন উপস্থিত ছিল সেই জায়গায়। জাহিদ ভাই আমির সাহেব কিছু করছিলেন যার জন্য সেই কাফের জিন এসে বলছিল যন্ত্রণা দিস না, সইতে পারছি না। তখন আমির সাহেব তাকে বলে, আজ তুই সব কিছু বলবি, কি করেছিস সব কিছু। যদি না বলিস তবে এমন শিক্ষা আজ পাবি যা তুই কল্পনাও করিসনি। আসলে আমির সাহেবের কথা জাহিদ ভাই ছাড়া আর কেউ শুনছিল না। ওই মারিয়ার মধ্যে থাকা জিনের কথা শুনছিল, কিন্তু তারা অনুভব করছিল আরও কেউ সেই ঘরের মধ্যে আছে। অনেক কষ্ট দেওয়ার পর সে বলতে শুরু করে, আমি বৈরাগী। ধীরেন কবিরাজকে আমি দীক্ষা দিচ্ছি 7 বছর ধরে। ধীরেন আমাকে বলেছে ওর ভাগ্য ওর বান্ধবীর সাথে ওদল বদল করে দিতে। ওর বান্ধবীর নাম শিলা। বিদেশে চাকরিটা যেন মারিয়ার না হয়ে ওর যেন হয়ে যায়। বিনিময়ে আমাকে 6টা ছাগল দিয়েছিল, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। তাই আমি বলেছিলাম ওকে মরা দেহ পোতার জায়গায় গোধূলি লগ্নে নিয়ে যেতে। লগ্নের সময় ওর চুল, হাতের পরশ লাগা কাপড়, জামার সুতো নিয়ে আমাকে দিতে বলেছিলাম। এটা বলতে বলতে হাসতে লাগলো, বলল এখন দেখ পাল্টে দিয়েছি সব কিছু। তখন কিছুক্ষণ আমির সাহেব সূরা বাকারা পড়তে পড়তে ওকে চাবুক দিয়ে মারি দেন। এক একটা চাবুকের শব্দটা জাহিদ ভাই সবাই শুনেছিল। আমি সূরার নাম বলতে চাচ্ছিলাম না, তারপরও বলে দিলাম। পরে একটা জায়গায় কথা বলে। এরপর আরও কিছু কাজ করা হয় এবং সেই কাফের চলে যেতে বাধ্য হয়। আমির সাহেবকে জাহিদ ভাই বলতে শুনেছিল, চলে যা, যত দূরে যেতে পারিস। তোর এবং তোর ইনসানির সাথে তোদের আল্লাহ বিচার করবেন। তোদের শরীর পচে যাবে, খুলে পড়বে তোদের শরীরের আব্রাহার মতো। তোরা বেঁচে থাকা অবস্থায় যন্ত্রণায় ভুগবি, জিল্লাতের মৃত্যু হবে তোদের, ধ্বংস হবি তোরা, হতেই হবে। বেরিয়ে যা বলে তিনি চাবুক ঘোরাতে শুরু করেন। সেই জিন সারা জীবনের জন্য চলে যায়। এরপর থেকে মারিয়া সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। সেই কাফের মুখের কথা শুনে ওর বাবা এবং সেই ফাদার অবাক হয়ে গিয়েছিল। জাহিদ ভাই তাদের বুঝিয়েছিল সেগুলো নিয়ে ঘাটাঘাটি না করতে। এত কিছুর মধ্যে জাহিদ ভাই একবারও একটা কথাও জাহিদ ভাইয়ের জিনের সাথে কথা বলেনি। অভাবনীয় ক্ষতি এসে করেছে তার বান্ধবীর। কেউ কারো ভাগ্য খারাপ করতে পারবে না বা বদল করতে পারবে না। এটা কুফর, এটা ভুল। নিজ প্রচেষ্টায় অগ্রসর হতে হয় আমাদের। তো জাহিদ ভাই জানে না তার বান্ধবী কেমন আছে, আর তাদের বাড়াবাড়ি করতেও দেয়নি। পরে মারিয়া দেশের বাইরে আরেকটা চাকরি পায়। তার বাবা মা তাদের মেয়েকে নিয়ে দেশের বাইরে পরে চলে যান। তো জাহিদ ভাই একটা মেসেজ দিয়েছে যে খারাপ কাজ করে যদি মনে করেন জিতে গিয়েছেন, তবে বলতে চাই আপনি জেতেননি। নিজেকে খারাপদের দলে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। আল্লাহ সব দেখেন, আল্লাহ সব জানেন। এটাই ছিল জাহিদ ভাইয়ের প্রথম স্টোরি। আশা করছি আপনাদের ঘটনা ভালো লেগেছে। আমার নাম তাহাজুয়ের অঙ্গন, আমি মোহাম্মদপুরে থাকি। আজকে আমি আমার একটা ঘটনা শেয়ার করতে চাইতেছি। ঘটনাটি আসলে আমার আব্বুর যখন 8-10 বছর বয়স, তখন থেকে আব্বুর মাছ ধরার খুব শখ। তাই একদিন আব্বুর নিয়ে মাছ ধরতে যায়। সেই রাতটা ছিল কৃষ্ণপক্ষের রাত, যে পূর্ণিমার পরে যে লাল চাঁদটা উঠে, সেই লাল চাঁদটাই কৃষ্ণপক্ষের রাত। 8-10টার মতো ছিপ নিয়ে যায় মাছ ধরার জন্য, আর টোপ হিসেবে ছিল ওই ছোট ছোট পুঁটি ট্যাংরা, ওই মাছগুলো। এখন আব্বু আর দাদার একটা নির্দিষ্ট আর কি এই মাছ ছিল যে ওরা কালবাউস মাছ ধরবে। তো এই জন্য এখন
তারা একটা ঢিবির মতো জায়গা সিলেক্ট করে, ওখানে একটা দিঘি আছে, সেই দিঘিটার ওইখানে ঢিবির মতো জায়গা সিলেক্ট করে ওইখানে সে ছিপগুলো গাড়ি দেয়, গাড়ি দিয়ে ওখানে টোপ বসায় দেয় ছিপের মাথায় দিয়ে ছেড়ে রাখছে। তার একটু দূরেই যায় সেরে ওখানে ছাউনি পাইতে আব্বু দাদা বসে আছে। এখন নর্মালি রাত্রেবেলা এই দিঘিতে অনেক মাছ ধরা পড়ে, কিন্তু সেই দিন রাতে কোনো মাছই ধরা পড়তেছে না। 2-3 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে তখন মাছ যে ছিপে আটকাইছে সে শব্দ শোনা যেতেছে, মাছ ছটফট করতেছে। না আব্বু দাদা দুইজনই আগ্রহে তো উঠে যায়, সেটা দেখে যে ছিপে কোনো মাছ নেই। মানে হাত দিয়ে কেউ যদি অতি সন্তর্পণে সরায় নেয় যেরকম হবে ওই রকম অবস্থা। এরকম কতক্ষণ হইতে থাকলো দাদা প্রথমে বুঝে নেই, আব্বু তো ছোট মানুষ, তখন আব্বু এত কিছু খেয়াল করতেছে না। আব্বু ভাবতেছে মাছ হয়তো টোপটা খায় পালাই যেতেছে। এরকম কিছুক্ষণ চলার পরে দাদা খেয়াল করে যে কি হইতেছে। তখন আর কি দাদা আব্বুরে বলে যে থাক বাবা, আজকে আর মাছ ধরা পড়বো না, ওই বাদ দাও। কেন দাদা মাছ ধরা পড়বো না কেন? আব্বু জিজ্ঞেস করতেছে। ওই তুমি ছোট মানুষ, তোমার এখন আমি করে বুঝাই বলতে পারবো না, কিন্তু আজকে আর মাছ ধরা পড়বো না, ফজরের আজান দিলে যাবো আমরা সব কিছু নিয়ে, ঠিক আছে? আব্বু আর কি একটু মন খারাপ করে বসে থাকে। আচ্ছা ঠিক আছে দাদা। এখন সারাদিন কাজকর্ম করার পরে আব্বুর দাদা অনেক ক্লান্ত হয়ে গেছিল। নর্মালি খুব শক্তিশালী মানুষ হইল, সে ক্লান্ত হয়ে গেছে। সারাদিন গ্রামের লোকজন অনেক কাজকর্ম করে, তো সুবে সাদিকের আগে সুবে কদরের সময় দাদা আর কি ঝিমায় পড়ে। এই সুযোগে আব্বু ভাবতেছে যে মাছের ছিপগুলো আরেক বাজায় দেখে আসি, যদি একটা মাছ ধরতে পারি। তা তো মাছ ধরার শখ আগে থেকে, মাছ ধরেই যাবে তার ইচ্ছা। পরে গেল ছিপের কাছে, ছিপের একটু কাছে যায় সেরে দেখে যে ছিপটারে ঘিরে দিঘির পাড়ে একটা কুয়াশা জমে আছে। আর এটা খুবই অস্বাভাবিক লাগে আব্বুর কাছে, কারণ কার্তিক মাসের প্রথম দিকে কখনো কুয়াশা হওয়ার কথা না, সেই সময় অত অ্যাকচুয়ালি গরম থাকে মোটামুটি এরকম। সে দূরের থেকেই দাঁড়ায় সেরে আর কি আর একটু কনসেন্ট্রেট করে দেখতেছে যে ব্যাপারটা কি, কাছে যাওয়ার এরকমভাবে সাহস হইতেছে না। তো তখন আর কি খেয়াল করে যে সেই কুয়াশার মাঝখানে একটা অবয়ব দাঁড়ায় আছে মানুষের মতো দেখতে, কিন্তু সেই অবয়বটা প্রচণ্ড লম্বা, এত লম্বা যে আব্বু উপরের দিকে তাকায় সেটা মাথা দেখতে পারতেছে না, এরকম লম্বা। আব্বু তো তখন বেশ ভয় পেয়েছে, ব্যাপার কি, এটা কি জিনিস আসলো কোথেকে আবার। তো ওই সময় গ্রামের লোকজন তো নর্মালি এইসব বিষয় আসলে অনেক কথাবার্তা বলে যে ভূত বা জিন প্রেতের কখনো পা মাটি ছয় না, এরকম কথাবার্তা সবসময় থাকে। আব্বু ওই সেই অবয়বটা পায়ের দিকে তাকায়, তাকে দেখে যে ওইটা মাটিতে পা ছুঁইতেছে না। এই সময় আব্বু এইবার বেশ রীতিমতো ভয় পায়। সে যখন উপরের দিকে আবার চেহারা দেখার জন্য মাথা তুলে তাকাইছে, তখন দেখে যে সেই অবয়বটা আব্বুর দিকে ঘাড় ঘোরায় তাকাইলো, চোখগুলা আগুনের ফুলকির মতো জ্বলতেছে আব্বুকে দেখে। মাথা সেই লম্বা দাঁড়ায় থাকা অবস্থা থেকে ঘাড় কুজো করে আব্বুর দিকে আগায় আসে। আব্বু যে ভয় পাইতেছে জিনিসটা দেখা, এটা যেন সেই প্রেতটা বুঝতে পারে বেশ উপভোগ করতেছে। আব্বু তো তখন চিনছে যে এই টাইপের প্রেতগুলারে পিশাচ বলে। এখন কাছে যখন আসতেছে এটা দেখে আব্বু তখন আর কি উল্টা ঘুরে দেয় দৌড় দিয়ে যায় সেরে দাদার সঙ্গে ধাক্কা খায়। দাদা হন্তদন্ত হয়ে জায়গায় উঠে সেরে তাকায় দেখে যে সেটা ওই পিশাচটা। এখন এখানে বলে রাখা ভালো যে আমার আব্বুর দাদা অনেক ইউনিক একটা জাতের মানুষ ছিলেন। ওই সময় ওই এলাকায় তাকে অনেক সম্মানের সময় করত, আর তার অনেক বিষয় আসা জ্ঞান ছিল। সেও বেশ পটু মাছ ধরার লোক আর কি। এখন আব্বু আমারে বলছিল যে এই অবয়বটার সাথে দাদার নাকি আগেও পরিচয় হয়েছে মাছ ধরতে যাই এই জায়গাতে। তখন দাদা আর কি ওটার দিকে ঘুরে সেরে জোর গলায় বলে যে তুই আবার আসছোস এনে, শেষবার তোরে ছেড়ে দিয়েছিলাম, তোর ভালো লাগেনি না, এবার তুই আমার নাতিরে ভয় দেখাইতে আসছোস। এই কথাটা শুনে ওই পিশাচটার মনে হয় মানে বেশ রেগে গেল। রেগে সেরে হাত পা নড়ে সেরে মানে কাছে যাওয়ার চেষ্টা করতেছে, হাত পা ওর দিকে ছুঁড়ে দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু দাদা ততক্ষণে আবার অনেকগুলো সুরা পরে ফু দিতেছে, যেই ফু দেয় জিনিসটা আবার পিছায় জায়গা। এরকম কতক্ষণ চলতেছে। একটা সময় মানে পতাকা যেমনি করে বাতাসে ঠাস করে নড়ে, ওইরকম নড়তে জিনিসটা পানিতে মনে হয় ডুব দিল।
ঢুকবার সঙ্গে সঙ্গে তো দাদা আব্বুর হাত ধরছে, আব্বু দাদার কাছেই দাঁড়ায় ছিল ভয় পায়, ধরে চলে যেতে পিছন দিকে ঘুরে দেখে প্রায় 10-15টার মতো কালো ছায়া মানে মাটির থেকে যেন উঠে দাঁড়াইছে, এরকমভাবে ছায়াগুলো দাঁড়াইছে আব্বুর ঘেরা, আব্বু আর দাদার ঘেরা। তখন তো বুঝতে পারে যে এবার বেশ বিপদে পড়ছে, আগে থেকেও শক্তিশালী হয়ে গেছে এই পিশাচটা এবার। তখন সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়ে একটা বৃত্ত আঁকে সেটা কি সব সুরা পড়ে ফু দেয়। এখন দাদা জানে যে সুবহে সাদিকে আজান দিলে, ফজরের আজান দিলে আর কেউ কোনো কিছু করতে পারবো না। এখন সূরা পড়তেছে আর জিনিসগুলো আস্তে আস্তে করে দাদার কাছে আগে আসতেছে, কাছে আগে এসে ওগুলো হাত ধরে ধরার চেষ্টা করতেছে, তবে পিছন থেকে সেই পিশাচটাও আবার উইরা আসতেছে। এইবার এরকম অনেকক্ষণ করার পরে দাদা ধুলা নিলে, এক মুঠো ধুলা নিয়ে সেখানে সূরা পড়ে সে ছায়াগুলোর দিকে ঢেল দেয়। ছায়াগুলো এবার একদম পিছায় জায়গা, মানে অনেক দূরে চলে যায় ছায়াগুলো, কিন্তু সেই পিছাচটারে দাদা অনেক কষ্ট হইতেছে সরে রাখতে। এরকম মনে হয় 10-15 মিনিট চলার পরে ফজরের আজান দেয়। মানে দাদার আর এই পিশাচের মধ্যে এই কম্পিটিশন চলতেছে, একজন আরেকজনকে দূরে সরে রাখা নিয়ে। এই কম্পিটিশন চলার 15 মিনিট পরে আল্লাহর রহমতে ফজরের আজান দেয়। তখন এই যেমনি করে হঠাৎ করে এই পিশাচটা আসছিল, এরকম হঠাৎ করে একদম তাড়াতাড়ি করে চলে যায়। আর এই সময় আব্বু আর কি অজ্ঞান হয়ে যায়। তারপর এখানেই আমার ঘটনা শেষ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম মুহূর্ত এফএম এর সকল লিসেনার্সদের। আমার নাম আজিজুর রহমান সজল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ থেকে সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। বলে রাখা ভালো, আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার বাসা কেন্দ্রিক। এর আগের ঘটনাটা বলে নেওয়া দরকার। 2008 সালের দিকে আমাদের বাসার একজন ভাড়াটি আসে, যার নাম আমরা তাকে তাজুল আঙ্কেল বলে চিনতাম। তো ওনার ব্যবহার, আচার আচরণ খুবই অদ্ভুত ছিল। অদ্ভুত বলতে স্বাভাবিক মানুষের মতো না, হঠাৎ করে চোখগুলো বড় করে আমাদের ভয় দেখাতো, বা হঠাৎ করে গাছে উঠে যেত, হঠাৎ করে এখানে চলে যেত, হঠাৎ করে দেখা যেত যে আমাদের বাসায় একটা করই গাছ আছে, করই গাছের উপরে উঠে বসে ভাত খাচ্ছে। তো এরকম অদ্ভুত অনেক বিহেভিয়ার ওনার মধ্যে লক্ষ্য করা গেল। তো একদিন হঠাৎ করে কি হলো, ওনার স্ত্রী আমাদের বাসায় এসে অনেক চিৎকার করে বলতে লাগলো আমার বাবাকে যে চাচা আসেন, আমার হাজবেন্ড যেন কেমন করতেছে। তো উনি মানে অজ্ঞান হয়ে যায় বা এরকম কিছু। তখন আমরা বুঝতে পারলাম যে উনি পজেসড ছিল। তো আমাদের ভাড়াটিয়া যারা ছিল সবাই চলে আসে একটা রুমে, উনি চলে আসে। তো ওনাকে পজেসড করে, ওনার ভয়েসটা রাতারাতি চেঞ্জ হয়ে একটা মহিলার ভয়েস আমাদের সবাইকে সালাম দেয়া হলো, আমরা কথা বললাম, আমার বাবা কথা বললো। তো অনেকে অনেক কিছু জানতে চাইলো, সে বললো। বলে যাওয়ার আগে ওই তাজুল আঙ্কেলের পজেস করা ওই পরীটা আমাদের এটা বললো যে আমাদের বাসায় অনেক বেশি রকমের একটা সমস্যা আছে। এখন কি রকম সমস্যা আমার বাবা যখন জানতে চাইলেন, তখন বলা হলো যে আমাদের বাসার উপর দিয়ে জিন বা পরীদের চলাচলের একটা রাস্তা আছে, আমরা যেন কখনো তাদের ডিস্টার্ব না করি, তাহলে আমাদের ক্ষতি হতে পারে। আর যদি ডিস্টার্ব না করি তাহলে তারা আমাদের কখনো কোনো ক্ষতি করবে না। সো আমাদের বাসায় এরকম এই ঘটনাটা বলার পরে আমরা মোটামুটি একটু ভয় পেয়ে যাই। তারপরে একটা সার্টেন টাইম পরে তাজুল আঙ্কেল চলে যায়। আমরা আমাদের বাসায় প্রত্যেক দিন মানে এরপর থেকে আমরা যখন জানতে পারলাম, আমরা সবাই খেয়াল করা শুরু করলাম। 2008 সালে আমরা আমাদের বাসায় উঠার 6 মাস হয়েছে, তখনও আমরা টের পাই নাই। বাট যখন আমরা এটা জানতে পারলাম তখন আমরা কিউরিয়াসিটি বশত রাত জাগতে শুরু করলাম। তো রাত জাগার পরে দেখা যাচ্ছে যে 2টা-2:30টার দিকে বাসার ছাদে ছুপ 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 মানে নুপুরের শব্দ। কখনো হয় না এরকম যে লোহার রড মাটিতে রেখে একজন হাত দিয়ে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, মানে একটা গড় 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 একটা সাউন্ড হচ্ছে লোহার। সেরকম অদ্ভুত রকমের শব্দ সাউন্ড আমরা শুনতেই থাকি। তো এই ব্যাপারগুলো আমাদের কাছে নর্মাল হয়ে যায়। আমরা এখন পর্যন্ত এরকম শব্দ সাউন্ড সব প্রত্যক্ষ করতে থাকি, আমি শুনতে পারি। তো এইগুলো কোনো সমস্যা হয় না। একদিনের ঘটনা যেটা শেয়ার করার জন্য আজকে রেকর্ডিং পাঠানো, সেটা খুবই রিসেন্ট একটা ঘটনা এন্ড খুবই অদ্ভুত ছিল আমার সাথে। আমি এটার কোনো ব্যাখ্যা আসলে পাইনি। এন্ড সেটা হচ্ছে আমি একদিন রাতে মুভি দেখে ঘুমালাম। আমার মনে আছে খুব জনপ্রিয় একটি মুভি আমাদের সার্ভারে আসেন, আমি দেখার পরে ঘুমালাম।
স্পষ্ট মনে আছে। এন্ড ঘুমানোর পরে আমি ফিল করতে থাকলাম যে আমার কাঁধে প্রচন্ড ব্যথা হচ্ছে। তো স্বভাবতই ব্যথার জন্য আমি ঘুম ভেঙে গেল আমার। ঘুম ভেঙে যাওয়ার পর আমি আবছা আলোতে তাকালাম, দেখলাম যে তারা দেখা যাচ্ছে, তারা, আকাশের তারা, তারপরে আকাশও দেখা যাচ্ছে। আমি না বুঝতে পারছি না যে কি হচ্ছে। তারপরে আমি হঠাৎ করে মানে একটু যেন চোখ কচলানোর পরে একটু স্পষ্ট ভাবে কনসিয়াসলি তাকানোর চেষ্টা করলাম। স্টিল তারা এবং আকাশ দেখা যাচ্ছে। দেন রাসেল ভাই, আই ডোন্ট নো ওয়াই এন্ড হাউ, আমি আবিষ্কার করলাম আমি ছাদের মধ্যে শুয়েছিলাম এন্ড আমার মাথার নিচে একটা ইট দেয়া ছিল। এন্ড দ্যাট ইজ ওয়াই আমার কাঁধ এবং ঘাড় প্রচন্ড রকমের ব্যথা করতেছিল। রাসেল ভাই, বলে রাখা ভালো, আমার কোনো স্লিপ ওয়াকের কোনো অভ্যাস বা কিছু ছিল না। এন্ড তারপরে আমি উঠলাম, আমার হাতে সবসময় ঘড়ি থাকতো, একটা ডিজিটাল ওয়াচ। তো আমি ঘড়িতে তাকালাম, দেখলাম 3:30টার মতো বাজে। আমি প্রচন্ড রকমের ভয় পেয়ে গেলাম। আমি দৌড়ে ছাদ থেকে নিচে নামলাম। নিচে নেমে আমি ভাবলাম যদি আমি ঘুমের মধ্যে চলে এসে থাকি দরজাটা খোলা থাকবে, বাট দরজাটা ভেতর থেকে লক ছিল রাসেল ভাই। এটার ব্যাখ্যা আমি আজ পর্যন্ত পাইনি। এটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া 3-4 মাস আগের ঘটনা। তারও কিছুদিন আগে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে আমরা যেহেতু সবসময় শব্দ শুনতাম বা কেউ কিছু অনুভব করতে পারতো, তো আমরা বিশ্বাস করতাম যে হয়তো আমাদের বাড়িতে কোনো সমস্যা আছে বা কোন রকমের অ্যাবনর্মালিটি আছে। তো আমরা কি করতাম যে অনেক কিছু দেখে ফেললেও বা অনেক আনসার্টিন বা অ্যাবনর্মাল কিছু হইলেও আমরা সেটাকে ইগনোর করতাম। তো একটা দিন আমি হচ্ছে রাতের বেলা ফোনে কথা বলতে ছাদে যাই। ইটস অলমোস্ট 1টা-1:30 এরকম বাজে। আমি ফোনে কথা বলতে যাই। তো ছাদে যাওয়ার পরে আমি কথা বলার 5 মিনিট পর দেখতে পেলাম কোনো বাতাস নাই, কিছু নাই। আমাদের ছাদের যে এক্সট্রা রড গুলা বা মানে উপরে আরেক তালা বাড়ানোর জন্য যে কিছু রড থাকে যেগুলো ইউজ করা হয় পরে যখন বাড়ি বানানো হবে, আরো বড় করা হবে, তো উপরের ওই রড গুলা টং টং করে কাঁপতে থাকে। টং টং করে কাঁপতে থাকেন, অনেক বেশি পরিমাণে কাঁপতে থাকে, যেটাকে স্বাভাবিক কাঁপুনি মনে হবে না, যে বাতাসের জন্য কাঁপছে। রাসেল ভাই, বিশ্বাস করবেন না, আমার ভেতরটা পুরো নড়ে উঠে। আমি ভয়ে জাস্ট কিছু করতে পারি না। জাস্ট ফোনের ওই পাশে আমি ফোনের মধ্যেই এমন একটা ভাব করতে থাকি, ফোনে কথা বলতেই বলতে থাকি যে আর 5 মিনিট পরেই চলে যাব। তো যখনই আমি বললাম যে আর 5 মিনিট পরে চলে যাব, শব্দ বা বাতাসে এই রড গুলা নড়া বন্ধ হয়ে গেল। আমি কথা বলতে থাকলাম। আমি যেহেতু বুঝতে পারলাম যে আমাদের বাসায় একটু মানে অ্যাবনর্মালিটি আছে বা আমাদের তো এখন পর্যন্ত কোনো ক্ষতি করে নাই, তো ওই ভরসায় আমি কথা বলতে থাকলাম। আমার খেয়াল ছিল না কতক্ষণ কথা বললাম। ঠিক 10 মিনিট বা 15 মিনিট পরে মানে আবার টং টং করে শব্দ শুরু হইল। তখন আমি রাসেল ভাই বুঝতে পারলাম যে আসলে আমার বুঝে এখন চলে যাওয়া উচিত। সো আমি কোনো কিছু করলাম না, ফোনটা পকেটে নিয়ে সুন্দর করে ছাদ থেকে নেমে চলে আসলাম। রাসেল ভাই, এছাড়াও আমাদের বাড়িতে অনেক রকমের ঘটনা, আরো কিছু প্রত্যক্ষ জিনিসপত্র হয়েছে। আজকে সময়ের অভাবে বলতে পারলাম না। যদি আমার ঘটনা আপনার একটু পছন্দ হয়ে থাকে